কন্টেন্টস, কোনো ম্যাটেরিয়াল বা কোনো জায়গাতে যদি আপনাদের কোনো এক্সট্রা সাপোর্ট লাগে, ফিল ফ্রি টু আস্ক। ওকে, সো দিস ইজ ইট। সো চ্যাপ্টার 1 আর চ্যাপ্টার 2টাকে ইউজুয়ালি আমি একসাথে কনসাইজ করে নিয়ে আসার চেষ্টা করি আর কি, কারণ দুটো অনেকটা আমাদের ইয়ে করে, মানে কমপ্লিমেন্টারি চ্যাপ্টার। অ্যান্ড বিফোর দ্যাট আপনাদেরকে যে জিনিসটা আসলে বুঝায় বলি, সেটা হচ্ছে লাস্ট পেপারস দেখে যেটা আমি আসলে আইডেন্টিফাই করলাম, আমাদের আসলে এক্সামের পেপারসটা এই ভাগে বিভক্ত থাকে আমাদের মার্কসটা। আই থিঙ্ক দিস ইজ দি মোস্ট ইম্পর্টেন্ট ক্লাস, অ্যাটলিস্ট যেখানে আপনারা বুঝবেন যে কোন জায়গাতে কতটুকু এফোর্ট দিবেন, কারণ আমাদের এই 13টা চ্যাপ্টার ইকুয়ালি ইম্পর্টেন্ট না। ঠিক আছে, আমি যদি বলি যে নলেজ পার্সপেক্টিভ থেকে আপনাদের সবগুলা জানা দরকার, বাট যদি আমি আপনাদেরকে বলে থাকি যে আসলে এক্সামে পাস করার জন্য যেই জায়গাতে আসলে ওয়েটেজ দেওয়া দরকার, সেই জায়গাতে আপনাদেরকে সেই পরিমাণ ওয়েটেজ দিতে হবে। ওকে, সো কিছু জায়গাতে আমাদের চ্যালেঞ্জ হয় কি, যেটা আমারও হতো অ্যাজ এ স্টুডেন্ট, যেটা আসলে পরে বিভিন্ন পরীক্ষা দিতে দিতে একটা জিনিস আমাদের আসলো, সেটা হচ্ছে এক্সাম পাস করতে হলে এক্সামের ফোকাসড আপনার স্টাডি করতে হবে, নট জাস্ট সাবজেক্ট কনসেন্ট্রেশন বা আমাদের এরিয়া কনসেন্ট্রেশন, সেই পার্টিকুলার এরিয়াতে কি ধরনের কোশ্চেন আসে সেই জায়গাটাতেও আপনাদের সেইভাবে প্রিপারেশন নিতে হবে। ঠিক আছে, বাট অ্যাটলিস্ট মানে কোর্স কন্টেন্ট থাকবে আমার, মানে ফার্স্ট অফ অল ইট উইল কভার এভরিথিং। ঠিক আছে, সেকেন্ড যেটা থাকবে এক্সাম স্পেসিফিকেশনটা আমি এনশিওর করবো আপনাদের কাছে। ওকে, সো এটা দিস ইজ সেলফ এক্সপ্লেনেটারি। আপনারা যদি দেখে থাকেন যে আমাদের চ্যাপ্টার 1 টু চ্যাপ্টার 5, ঠিক আছে, দিজ আর দি ভেরি বেসিক চ্যাপ্টার্স, কিন্তু বেসিক হলো এদের মধ্যে কিছু চ্যালেঞ্জিং জিনিস চলে আসছে। আর আমি একটা জিনিস এবার খেয়াল করলাম যে লাস্ট এক্সাম পেপারটাতে বা আমাদের লাস্ট যারা ধরেন একটা মার্কস কি মার্কস ছিল, একটা একটা কোশ্চেন পেপার ছিল আমাদের, একটা মক কোশ্চেন পেপার ছিল, ইভেন দেন আমি দেখছি যে চ্যাপ্টার 1 এন্ড 2 এর আপনার অনেক কর্নার্স থেকে আপনার জিনিস আসছে। ঠিক আছে, জাস্ট আমি আপনাকে একটা যদি জিনিস বলি, কোশ্চেন করি যে ফান্ডামেন্টাল প্রিন্সিপালস, ঠিক আছে, এই প্রশ্নের জন্য আপনারা প্রিপারেশন আপনাদের থাকতে নাও পারে। ওকে, তারপর হচ্ছে আমাদের কম্পারেটিভ কোয়ালিটেটিভ অ্যাসপেক্টস অফ ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টস, গ্যাপ থাকতেই পারে। ঠিক আছে, আমাদের অফসেটিং কখন অ্যালাউ করি সেই কনসেপ্টে আপনাদের গ্যাপ থাকতেই পারে। সো যেটা আমি বলছি যে অ্যাটলিস্ট আমার কোর্সটা ভাবে মানে ডিজাইন করা, অ্যাটলিস্ট এমসিকিউ ব্যাচের জন্য যেটা আমি চেঞ্জ করেছি, যাতে করে ওই থিওরি গুলা বা ওই পার্টিকুলার ডেফিনিশন গুলা যাতে করে আপনারা ওইভাবে স্টাডি করে নিয়ে আসতে পারেন জিনিসটা। ঠিক আছে, সো চ্যাপ্টার 1 এন্ড 2 হচ্ছে আমাদের যদিও বেসিক, বাট দিস হ্যাজ বিকাম ভেরি ইম্পর্টেন্ট। ঠিক আছে, ভেরি ইম্পর্টেন্ট, কারণ আমি আসলে যেটা বেশি ইম্পর্টেন্ট সেগুলোকে আমি একটু ইয়েলো মার্ক করে রেখেছি আর কি আপনাদেরকে এখানে। ওকে, সো বেসিক্স, ডেফিনিশন এন্ড এমসিকিউ সবচেয়ে বেশি আসবে আপনার চ্যাপ্টার 1 এন্ড 2 থেকে। চ্যাপ্টার 3 এর ব্যাপারটা হচ্ছে আপনাকে অ্যাকাউন্টিং এন্ট্রি রেকর্ড কিপিং, যেটা বুক কিপিং আমরা বলে থাকি, বুক কিপিং এর রেকর্ড কিভাবে আমরা করব, কয় ধরনের বুক কিপিং এন্ট্রি আছে সেই জিনিস নিয়ে আমাদেরকে স্টাডি করতে হবে। নাম্বার 4 হচ্ছে আমাদের বেঞ্চমার্ক ফর প্রিপেয়ারিং ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টস। সো লেজার এন্ট্রি করে তাকে আমাদেরকে নক অফ করে আমরা যখন ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টস প্রিপেয়ার করি, এই দুইটার বেসিক্সটা হচ্ছে আমাদের এই জায়গাতে। বাট এখানেও কয়েকটা ইম্পর্টেন্ট জিনিস আছে, আমাদের একটা ভ্যাট অ্যাকাউন্টিং এর একটা পার্ট আছে এখানে। ওকে, আমাদের এখানে বুক অফ অরিজিনাল এন্ট্রি ট্রিটমেন্ট গুলাকে আমাদের জানতে হবে, কোনটা কোন ট্রানজেকশনের সাথে রিলেটেড আর কি। ওকে, দেন কামস নাম্বার 5 এন্ড 6, আমাদের বেসিক্স অফ প্রিপেয়ারিং ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টস। আমরা জানবো যে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট কত প্রকার অ্যাজ পার IS1 যখন চ্যাপ্টার 1টা স্টাডি করবো। সো এখানে আপনাদেরকে ট্রায়াল ব্যালেন্স করতে জানতে হবে, অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্স জানতে হবে, এন্ড এক্সটেন্ডেড ট্রায়াল ব্যালেন্স করা জানতে হবে। আর নতুন সিলেবাসে একটা জিনিস আসছে, আপনাদেরকে দেখবেন যে আপনাকে ট্রায়াল ব্যালেন্স দেওয়া থাকবে, তার ভিতর থেকে আপনাকে অ্যাকাউন্টিং এন্ট্রিগুলোকে বের করে নিয়ে আসতে হবে। সো দ্যাটস আ নিউ কাইন্ড অফ চ্যালেঞ্জ, যেটা কিনা আসলে আগের যারা প্রিপারেশন নিত তারা কিন্তু কখনো পায়নি, বা আমরাও পাইনি কখনো। ওকে, নাম্বার 6 ইজ অল অ্যাবাউট কন্ট্রোল অ্যাকাউন্ট, এরার্স এন্ড ওমিশন। সো এখানে আমরা একটা জিনিস বলে থাকি যে কন্ট্রোল অ্যাকাউন্ট এই চ্যাপ্টারটাকে আমি বলবো যে আমাদের সিলেবাসের সবচেয়ে ইম্পর্টেন্ট চ্যাপ্টার, বিট ওল্ড সিলেবাস, বিট নিউ সিলেবাস। তিনটা কনসেপ্ট আপনার কন্ট্রোল অ্যাকাউন্ট, যেখানে আমরা আসলে রিসিভেবল কন্ট্রোল অ্যাকাউন্ট থাকে বা আমাদের পারচেস কন্ট্রোল অ্যাকাউন্ট থাকে। সেকেন্ড হচ্ছে আমাদের এরার্স এন্ড অ্যাডজাস্টমেন্ট যেটা থাকে, এখানে আমাদের ব্যাংক রিকনসিলিয়েশন থাকে। ব্যাংক রিকনসিলিয়েশন এভরি এক্সামে আপনার 15 থেকে 20 মার্কসের একটা সাম আপনার প্রেজেন্ট থাকবে। অ্যান্ড ইভেন আমাদের রিসেন্ট এক্সামেও এই ব্যাংক রিকনসিলিয়েশনের জিনিসগুলো আসছে, যেটাতে আমি একটা কথা না বললে না, দিস বুক ইজ নট এনাফ। ঠিক আছে, দিস বুক ইজ নট অ্যাডিকুয়েট। সো আপনাদেরকে আমি চেষ্টা করব যে এই এরার্স এন্ড অ্যাডজাস্টমেন্টটাকে, এটাকে আমি আমার নিজের কাস্টমাইজ যে নোটস আছে সেটা দিয়ে আপনাদেরকে সাপোর্ট দেওয়ার চেষ্টা করব। আর এরপর হচ্ছে আপনাদের সাসপেন্স আছে, যেটা সাসপেন্স দু রকম কারণে হয়, একটা হচ্ছে সাসপেন্স ওয়েন ট্রায়াল ব্যালেন্স ম্যাচেস, আর একটা হচ্ছে সাসপেন্স ওয়েন ট্রায়াল ব্যালেন্স ডাজ নট ম্যাচ। সো এই দুই জায়গাতে আপনাদের ট্রিটমেন্ট গুলাকে আপনার ঠিক রাখতে হবে। নাম্বার 7, ইট উড বি কস্ট অফ সেলস, অ্যাক্রুয়ালস এন্ড প্রিপেমেন্টস। এটাকে আমি ইম্পর্টেন্স ওভাবে দেইনি, বাট আমি বলবো
যে গোয়িং ফরওয়ার্ড এই চ্যাপ্টার থেকে প্রচুর পরিমাণে সাম আসবে। ঠিক আছে, আপনাদেরকে অ্যাক্রুয়ালস এর অ্যাকাউন্টিং গুলা করতে হবে, প্রিপেমেন্টস এর ট্রিটমেন্ট গুলা করে ফিগার গুলা নিয়ে আসতে হবে। সো এমসিকিউ হওয়াতে দিস চ্যাপ্টার হ্যাজ বিকাম ভেরি ইম্পর্টেন্ট। ওকে, ইরিকভারেবল ডেটস অ্যান্ড অ্যালাউয়েন্সেস আমি এটাকে হাইলাইট করেছি অ্যাজ ইম্পর্টেন্ট বিকজ আমি লাস্ট পেপারস গুলোতে দেখছি যে এখান থেকে কিছু সাম এসেছে, বাট আমি আপনাদেরকে একটা কথা বলতে পারি, 7 আর 8 এর মধ্যে সোয়াপ হতে পারে। ঠিক আছে, সোয়াপ হতে পারে কারণ কি এবার আপনার হয়তো চ্যাপ্টার 7 এর অনেক বেশি সাম দেখবেন, বা আমি যখন কোর্স আউটলাইনে নিয়ে যাবো আমি আপনাদের চ্যাপ্টার 7টাতে একটু বেশি ফোকাস করব। ওকে, চ্যাপ্টার 9 ইনভেন্টরি হচ্ছে আমাদের IS2 যেটা। চ্যাপ্টার 10 ইজ অ্যাবাউট নন কারেন্ট অ্যাসেটস এন্ড ডেপ্রিসিয়েশন, এন্ড দিস ইজ আ ভেরি ভাইটাল চ্যাপ্টার। এখানে আপনার ফিক্সড অ্যাসেট কি করে সাম করবেন সেটা বের করতে হবে, ডেপ্রিসিয়েশন মেথড আছে, রিভ্যালুয়েশন আছে, ডিসপোজাল আছে, ট্রায়াল ব্যালেন্স, আপনার ইম্প্যাক্ট আছে। সো এখান থেকে আপনার মানে ভ্যারাইটি সাম আসতে পারে। ওকে, নাম্বার 11 ইজ অ্যাবাউট কোম্পানি ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট। কোম্পানি ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট এন্ড সোল ট্রেডার ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট, এটা আগের এক্সাম ফরম্যাটে যেটা হতো রেগুলার, মানে প্রতিবারই এটা আসতো। ঠিক আছে, 20 বা 25 মার্কসের একটা জিনিস আসতো। সো এখন আমি যেটা বলবো আপনাদের জন্য, যেটা সহজ হচ্ছে, আপনাকে কেউ একটা ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট প্রিপেয়ার করতে বলবে না। ইনফ্যাক্ট যেটা করবে, আপনাকে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টস এর ছোট ছোট যেই কম্পোনেন্ট গুলো আছে বা যে অ্যাডজাস্টমেন্টস গুলো আছে সেই জিনিসগুলো আপনাকে হয়তো সামনে নিয়ে আসবে জিনিসটা। সো এটার ইম্পর্টেন্সটা কিছুটা পড়ে গিয়েছে। বাট হোয়াট ইজ নট লেস ইম্পর্টেন্ট ইজ দিস চ্যাপ্টার 12 স্টেটমেন্ট অফ ক্যাশ ফ্লোস। এটা আপনাদেরকে একটা ফরম্যাট জানতেই হবে, একটা প্রিপেয়ার করে আপনার ক্যাশ ফ্লো স্টেটমেন্ট, আপনার ক্যাশ ফ্লো ফর ফাইন্যান্সিং অ্যাক্টিভিটি, অপারেটিং অ্যাক্টিভিটিস অ্যান্ড ইনভেস্টিং অ্যাক্টিভিটিস আপনাদের থরো থাকতে হবে। ওকে, সো দিস ইজ দি স্প্রেড অফ মার্কস, এন্ড এটা দেখলে আপনারা বুঝে যাবেন যে কোন জায়গাতে আসলে কতটুকু এফোর্ট দিতে হবে। এন্ড এভরি ক্লাস আই উইশ টু স্টার্ট উইথ দিস চার্ট। ঠিক আছে, যাতে করে আপনারা অ্যাজ এ স্টুডেন্ট আপনারা জানেন যে আমার মানে পাস করার জন্য কতটুকু কোন জায়গায় কি পরিমাণে এফোর্ট দিতে হবে। And এই জায়গাগুলোতে যদি কখনো উইকনেস থাকে, চ্যাপ্টার 6 এ উইকনেস থাকে, চ্যাপ্টার 10 এ উইকনেস থাকে, ওকে, আর বেসিক্স চ্যাপ্টার 1 এন্ড 2 এর যদি কনসেপ্টস কনভেনশনস গুলো যদি ক্লিয়ার না থাকে, তাহলে উই আর ইন ট্রাবল। ওকে, সো এই যে আমি বলি যে ফার্স্ট প্রিপারেশন ইজ, আপনার এক্সামে কি আসে কোশ্চেন পেপারটাকে আগে ব্রেক ডাউন করে ফোকাসটাকে আপনাদের আগে ডিফাইন করে ফেলা। সো মেইন অবজেক্টিভ ইজ দিস, যে আপনাদেরকে রাইট এরিয়াতে নিয়ে আসা। ওকে, নাও মুভিং অন। আচ্ছা, স্ট্রাকচার নিয়ে কারো কোনো কোশ্চেন আছে? নো স্যার। আচ্ছা, ওকে। সো যেটা আমি বলতে চাচ্ছিলাম, যেটাকে আমরা নলেজ লেভেল বলি, আমি এখনো নলেজ লেভেল মুখে চলে আসে আমার কাছে, দিস ইজ গোয়িং টু বি সার্টিফিকেট লেভেল অ্যাজ পার আওয়ার অ্যামেন্ডেড সিলেবাস। ওকে, সো আমরা যে অ্যাকাউন্টিং কনসেপ্টস এন্ড কনভেনশনস গুলাকে আমরা আসলে টাচ করে যাব এই সিলেবাসের জন্য, সেটা হচ্ছে গিয়ে এই কয়েকটা, আমাদের IS1 থেকে শুরু করে IS38 এর এই ডিফাইন্ড যে IS গুলো আছে সেগুলো আমাদের জানতে হবে। ওকে, সাথে নতুন একটা অ্যাড হচ্ছে, সেটা হচ্ছে IFRS 15। এটা এবার এক্সামে আমাদের এসেছে, সো দ্যাটস আ নিউ এন্ট্রেন্ট। ওকে, সো এখানে আমি যেটা বলি আপনাদেরকে যে কেন আমরা করছি, IS2 ইনভেন্টরিজ হচ্ছে আমাদের ইনভেন্টরি যে চ্যাপ্টারটা আছে সেটার জন্য আমাদের দরকার হবে। ওকে, আর চ্যাপ্টার 1 এন্ড 2 ইজ অল অ্যাবাউট IS1 প্রেজেন্টেশন অফ ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টস। এখানে আমাদের জানতে হয় হোয়াট ইজ দি অবজেক্টিভ অফ ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট, নাম্বার 1। নাম্বার 2 আমাদের জানতে হয় ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টের ফরম্যাট গুলা। আর নাম্বার 3 হচ্ছে গিয়ে যে অ্যাকাউন্টিং ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট যেটা আমরা করছি, কেন করছি, তাকে কি ডিফাইন করছে, ওয়েদার দিস ইজ দি লেজিসলেচার, whether this is the general accounting principles, ঠিক আছে, বা নাকি সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ অ্যাক্ট এন্ড লস যেটা আছে সেটা আমাদের ডিফাইন করে। ওকে, সো এটা এই চ্যাপ্টার IS1টাই আমরা চ্যাপ্টার 1 আর চ্যাপ্টার 2 এর আমাদের ফোকাস থাকবে আর কি, এই কন্টেন্ট এই ম্যাটেরিয়ালের ফোকাস থাকছে। তারপর কথা হচ্ছে আমাদের চ্যাপ্টার 10 যেটা ইভেন্টস আফটার রিপোর্টিং পিরিয়ড, কিছু সাম আসে আমাদের, যে যদি কখনো ফায়ারে ড্যামেজ হয়ে যায় বা যদি কোনো অবসোলিট হয়ে যায় আমার কোনো গুডস, ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট প্রিপেয়ার করার পর যদি আমরা জানতে পাই ওয়েদার উই উইল ইনকর্পোরেট দিস চেঞ্জ অর নট, এটা আমাদের জানতে হবে। দিস ইজ রিলেটেড উইথ চ্যাপ্টার 7। ওকে, আর হচ্ছে IS16 হচ্ছে আমার প্রপার্টি প্ল্যান্ট এন্ড ইকুইপমেন্ট, অ্যাজ ইউ আর অ্যাওয়্যার, এটা একটা চ্যাপ্টার আছে। IS18 যেটা ছিল আমার রেভিনিউ, দিস হ্যাজ বিকাম IFRS 15। ওকে, IS33 হচ্ছে আর্নিংস পার শেয়ার, এটা হচ্ছে আমার কোম্পানি ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টের সাথে এটা রিলেটেড। IS36 হচ্ছে ইম্পেয়ারমেন্ট অফ অ্যাসেটস, ঠিক আছে, অ্যাসেট যদি কখনো আপনার নষ্ট হয়ে যায়, হোয়াট অ্যাকাউন্টিং ট্রিটমেন্টস উই শুড বি টেকিং কেয়ার অফ, এটা হচ্ছে প্রপার্টি প্ল্যান্ট এন্ড ইকুইপমেন্ট চ্যাপ্টারের সাথে আমরা পড়বো। এন্ড দেন দের ইজ IS37 যেটা হচ্ছে প্রভিশনস, কন্টিনজেন্ট লায়াবিলিটি এন্ড কন্টিনজেন্ট অ্যাসেট। প্রভিশন তো আপনারা জানেন যে আমরা যে আসলে যে কোনো লায়াবিলিটির আমরা প্রভিশন করি, বা অ্যাক্রুয়াল বা নন পেমেন্টের আমরা একটা প্রভিশন করে থাকি। ওকে, কন্টিনজেন্ট লায়াবিলিটি হচ্ছে ইটস আ পেমেন্ট দ্যাট উই নিড টু ডু, বাট এটার অ্যামাউন্টের ব্যাপারে আমরা এখনো শিওর না, সো তখন উই রেকগনাইজ কন্টিনজেন্ট লায়াবিলিটি। কন্টিনজেন্ট অ্যাসেটও হচ্ছে ইটস সাচ অ্যান অ্যাসেট যেটাকে আমরা জানি যে আমরা পাবো, কিন্তু
আমরা এটার অ্যামাউন্টটা এখন আমরা শিওর হতে পারছি না। এন্ড দ্য এক্সাম্পলস অফ কন্টিনজেন্ট লায়াবিলিটি এন্ড কন্টিনজেন্ট অ্যাসেট হচ্ছে আপনার লসুট ক্লেম, যেটা যদি কখনো মামলা করে থাকেন আপনি, আপনি কিছু টাকা পেতে পারেন। সো ইউ আর নট শিওর কত টাকা আপনি পাবেন, বাট অতটুকু শিওর যদি ইফ ইউ উইন ইউ উইল গেট দি অ্যামাউন্ট। সো এইগুলো হচ্ছে আমার কন্টিনজেন্ট লায়াবিলিটি এন্ড কন্টিনজেন্ট অ্যাসেট। 38 ইজ অ্যাবাউট ইনটেনজিবল অ্যাসেট, যেটা হচ্ছে আমার ব্র্যান্ড, আর&ডি, লাইসেন্স এন্ড পেটেন্টের অ্যাকাউন্টিং ট্রিটমেন্ট। ওকে, সো এই চ্যাপ্টারটা যখন, এই বইটা যখন আপনারা পড়বেন, আমি একটা জিনিস রিকোয়েস্ট করব যে এই আইএস গুলোর ব্যাপারে যাতে করে আপনাদের একটা বেসিক ধারণা থাকে। কারণ একটা কথা বলছি যে আমি আমাদের বইটা থেকে যতটুকু এক্সামের জন্য আসবে, কিছু কিছু থাকবে যে 10% থাকবে, যেটা কিনা একটু আগে আমি লিখে দিয়েছি আপনাদেরকে, যে আইএস এন্ড আইএফআরএস রিলেটেড যে 5 মার্ক থাকবে আপনার। এই 5 মার্ক হচ্ছে আপনার যে কোনো এরিয়া থেকে আপনাকে কোশ্চেন করতে পারবে। ঠিক আছে, সো দ্যাটস ওয়ান চ্যালেঞ্জ। আচ্ছা, সো মুভিং অন, আমরা আমাদের অ্যাকাউন্টিং এর বেসিক্সে যাচ্ছি। যদি যে IS 1 অনুযায়ী আমাদের অ্যাকাউন্টিং ডেফিনিশনটা কি, আমরা বিভিন্ন জায়গাতে বিভিন্নভাবে অ্যাকাউন্টিং এর কনসেপ্টটাকে আমরা ডিফাইন করে থাকি, রাইট? বাট আমরা কিন্তু এখন থেকে যখন সিলেবাসে আমরা এখন মানে অলরেডি এনরোল করে ফেলেছি, আমাদেরকে IS 1 এর যেই ডেফিনিশনস গুলা থাকবে সেটাকেই আমাদের ফলো করতে হবে। অ্যান্ড দিস ইজ দি এক্সাক্ট ডেফিনিশন অফ অ্যাকাউন্টিং অ্যাজ পার IS 1। সো অ্যাকাউন্টিং ইজ অ্যান আর্ট অফ, ফার্স্ট অফ অল ইটস অ্যাবাউট রেকর্ডিং। ঠিক আছে, উই রেকর্ড দ্য ডেটা। সো হাউ ডু উই রেকর্ড দ্য ডেটা? এই ডেটাটাকে আমরা রেকর্ড করি কিন্তু ইনিশিয়ালি বুক অফ অরিজিনাল এন্ট্রিতে আমরা রেকর্ড করি। ওকে, দেন হোয়াট উই ডু, উই অ্যানালাইজ দ্য ডেটা। এই অ্যানালাইজের কাজটা হচ্ছে আপনার যখন আপনি তাকে লেজারের মধ্যে তাকে পোস্টিং করছেন ফ্রম বুক অফ অরিজিনাল এন্ট্রি। অ্যান্ড থার্ড ওয়ান ইজ সামারাইজিং দ্য ডেটা। সামারাইজিং ডেটা মানে হচ্ছে তাকে যখন আপনি ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টে ইনকাম এক্সপেন্সকে রাখছেন আপনি স্টেটমেন্ট অফ কম্প্রিহেন্সিভ ইনকাম, আর অ্যাসেট আর লায়াবিলিটির ক্যাপিটালকে রাখছেন আপনি আপনার ব্যালেন্স শিটে। সো দ্যাট ইজ সামারাইজিং। সো এই যে আপনি আপনার যে কোনো ট্রানজেকশনকে রেকর্ড করে অ্যানালাইজ করে যখন তাকে সামারাইজ করছেন, ঠিক আছে, কাকে করছেন? দিজ আর দ্য ফাইন্যান্সিয়াল ইনফরমেশন, ঠিক আছে, ইন সিগনিফিকেন্ট ম্যানার। ওকে, দ্যাট ইজ হোয়াট উই কল অ্যাকাউন্টিং। ওকে, সো কোনটা কি জিনিস সেটা বললাম, যে রেকর্ডিং ইজ অ্যাবাউট রেকর্ডিং দ্য ট্রানজেকশনস, যখন আমরা তাকে জার্নাল দিয়ে রেকর্ড করি বুক অফ অরিজিনাল এন্ট্রিতে। অ্যানালাইজিং এন্ড ক্লাসিফাইং ইজ অ্যাবাউট তাকে আমার 5টা ক্যাটাগরিতে ভাগ করি: অ্যাসেট, লায়াবিলিটি, ইনকাম, এক্সপেন্স এন্ড ক্যাপিটাল। ঠিক আছে, আর লাস্ট হচ্ছে সামারাইজিং, দ্যাট ইজ থ্রোয়িং দ্য ব্যালেন্সেস ইনটু ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টস। ওকে, সো এখন আমি আপনাদেরকে বলি যেটা আমাদের এবার এক্সামে এসেছিল, লাস্ট এক্সামে যেটা এসেছিল, অ্যাকাউন্টিং এর একটা ডেফিনিশন দিয়ে বলা হয়েছিল যে 4টা ডেফিনিশন ছিল, উইচ ওয়ান ইজ দি এক্সাক্ট ডেফিনিশন অফ মানে আপনার অ্যাকাউন্টিং। ওকে, সো এই জন্য জিনিসটা আপনাদের কাছে এখানে শেয়ার করলাম, সো দ্যাট ইউ নো যে MCQ আসলে কিভাবে আপনারা জিনিসটাকে ট্যাকেল দিতে পারবেন। আর দিস ইজ ফর ইউর আন্ডারস্ট্যান্ডিং, রেকর্ড বলতে কি বোঝাচ্ছে, অ্যানালাইজিং বলতে কি বোঝাচ্ছে, সামারাইজিং বলতে এক্সাক্ট কি মিন করছে। আচ্ছা, নাও দ্যাট উই নো যে অ্যাকাউন্টিং এর ডেফিনিশনটা কি অ্যাজ পার IS 1, সেকেন্ড যেটা আমাদের জানতে হবে যে অ্যাকাউন্টিং ইনফরমেশনের ইউজাররা কারা। ঠিক আছে, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। অ্যাজ পার IS 1 আমার স্পেসিফিক ইউজার্স অফ অ্যাকাউন্টিং ইনফরমেশনস আর শেয়ার হোল্ডার্স ফার্স্টে। ওকে, শেয়ার হোল্ডার হচ্ছে যারা কোম্পানির স্টেক পারচেস করা। সেকেন্ড হচ্ছে রেগুলেটরস। রেগুলেটরস আর ইম্পর্টেন্ট বিকজ রেগুলেটর দেখতে চাচ্ছে আপনি কত পরিমাণ ট্যাক্স দেবেন আর আপনারটা এটা এনভায়রনমেন্টালি কতটুকু সে কন্ট্রিবিউট করছে বা আপনার কোনো নেগেটিভলি কন্ট্রিবিউট করছে। থার্ড হচ্ছে প্রসপেক্টিভ ইনভেস্টার্স লাইক শেয়ার হোল্ডার্স। শেয়ার হোল্ডার হচ্ছে অ্যাক্টিভ স্টেক যাদের আছে, আর প্রসপেক্টিভ ইনভেস্টার্সরা হচ্ছে যাদের আপনার স্টেক নাই, যারা পারচেস করতে চায়, করতেও পারে নাও করতে পারে। ফোর্থ ইজ দ্য এমপ্লয়ি আর কি। আপনার এমপ্লয়ি হচ্ছে যারা কোম্পানিতে অলরেডি কর্মরত, তারা জানতে চায় যে কোম্পানি তাদের গ্র্যাচুইটি পেমেন্ট করতে পারবে কিনা, প্রভিডেন্ট ফান্ডের টাকা দিতে পারবে কিনা, তাদেরকে এক্সিস্টিং স্যালারি দিতে পারবে কিনা। অ্যান্ড নাম্বার 4 আর আদার স্টেক হোল্ডার, সেটা নিয়ে আমরা একটু পরে শেয়ার করবো যে কারা আদার স্টেক হোল্ডার্স হয়। আদার স্টেক হোল্ডার্স আপনার ব্যাংক হতে পারে যে আপনাকে লেন্ডিং করছে, আপনার সাপ্লায়াররা হতে পারে যারা জানতে চায় যে আসলে আপনি ঠিকমতো টাকা পেমেন্ট করতে পারবেন কিনা। ঠিক আছে, অ্যান্ড লাস্ট আর নট দ্য লিস্ট হচ্ছে আপনার কাস্টমার্সরা। কাস্টমার্সরা শিওর হতে চায় যে আপনি আপনার আফটার সেল সার্ভিস আপনি দিয়ে রাখতে পারবেন কিনা। সো এটাও আমাদের মাঝে মধ্যে এক্সামে আসে যে হু আর দ্য ইউজার্স অফ অ্যাকাউন্টিং ইনফরমেশন। ঠিক আছে, সো এটাকে যদি আমি আরেকটু ব্রডেন করি জিনিসটা, এটা আমাদের বইতে যেভাবে আছে সেটা হচ্ছে গিয়ে দ্য ইউজার্স অ্যান্ড রেসপেক্টিভ ইউজেস অফ অ্যাকাউন্টিং ইনফরমেশন। ঠিক আছে, এতটুকু জানলে আপনারা আপনাদের MCQর জন্য ইউড বি বেটার প্রিপেয়ার্ড। আগে যেটা হতো আপনাদেরকে ইউজার্স এন্ড ইউজেস অফ অ্যাকাউন্টিং ইনফরমেশন দিয়ে 5 মার্কের একটা থিওরি থাকতো। সো এই জিনিসটা আপনাদের এখন আর করতে হচ্ছে না, দেয়ার উইল বি নো থিওরিজ, জাস্ট এটা হবে একটা MCQ দিবে যে ম্যানেজমেন্টের জন্য দেখবেন 4টা পয়েন্ট আপনাকে বলবে। সো ম্যানেজমেন্টকে দিয়ে যদি বলে যে টু ইউজ ইন কন্ট্রাক্ট নেগোসিয়েশন,
টু ইভ্যালুয়েট ক্রেডিট রেটিং, ঠিক আছে, টু ইভ্যালুয়েট ট্যাক্স লায়াবিলিটিস, টু প্ল্যান অ্যান্ড কন্ট্রোল, তাহলে আপনাকে তার কারেক্টটাকে আপনার এখান থেকে সিলেক্ট করে নিতে হবে। সো এটা যদি আপনারা স্টাডি না করেন, যদি এক্সাক্ট ইউজটা না বুঝেন, তাহলে আপনারা রাইট অপশনটা সিলেক্ট করবেন না, অ্যান্ড অফ গোজ ইউর মার্ক। ওকে, সো আমরা যদি বুঝি যে ওনার্সরা, আপনার স্টক হোল্ডাররা মানে শেয়ার হোল্ডাররা যারা, বা পোটেনশিয়াল ইনভেস্ট যারা পারচেস করতে চাচ্ছে, বা ক্রেডিটাররা, তারা আপনার ইউজার ইনফরমেশন কেন চাবে, অ্যাকাউন্টিং ইনফরমেশন? বিকজ দে ওয়ান্ট টু মেক ইনভেস্টমেন্ট ডিসিশনস। ঠিক আছে, যে আপনার বিজনেস প্রফিটেবল কি প্রফিটেবল না, সেটার উপর বেসিস করে তারা ইনভেস্ট করবে বা ইনভেস্টমেন্ট থেকে বিরত থাকবে। ওকে, টু ইভ্যালুয়েট অপারেশনস অফ দ্য ফার্ম, সো আপনার বিজনেস কিভাবে অপারেট করছে সেটার ব্যাপারে জানা, আর ইনভেস্ট করবে কি করবে না সেটার ব্যাপারে ডিসিশন নেওয়া। ম্যানেজমেন্টের ব্যাপারটা আসলে খুব স্ট্রেট ফরওয়ার্ড। ম্যানেজমেন্ট কিন্তু আসলে সেই ইনভেস্টমেন্ট কোনো ডিসিশন নেয় না, সে কোনো ক্রেডিট রেটিং বা ট্যাক্স লায়াবিলিটি ইজ নট দেয়ার অবজেক্টিভ। ম্যানেজমেন্টের কাজই হচ্ছে তার ডে টু ডে বিজনেসটাকে রান করানো, অ্যান্ড ফর দ্যাট তাদের কি করতে হয়, তাদের প্ল্যানিং করতে হয়, তাদের কন্ট্রোল মেকানিজম আছে। সো সেটাকে এনশিওর করার জন্য দে নিড দিস অ্যাকাউন্টিং ইনফরমেশন। ওকে, এরপর হচ্ছে আপনার এমপ্লয়ি যারা স্টাফ বা ইউনিয়ন অফিসিয়ালরা আছে, তারা করে কি, তাদের নেক্সট স্যালারি কন্ট্রাক্ট নেগোসিয়েশনের জন্য তারা এই অ্যাকাউন্টিং ইনফরমেশন গুলো চেক করে। কারণ বিজনেস যদি বলে যে এখন আমরা প্রফিট করতে পারছি না, আপনাদেরকে স্যালারি রেজ দিতে পারবো না, তো তখন এই অ্যাকাউন্টিং ইনফরমেশনের উপর বেসিস করে ইউনিয়ন অফিসিয়ালরা বা স্টাফরা আপনার নেগোসিয়েশন টেবিলে বসবে। ফোর্থ ইজ আমাদের লেন্ডার্স এন্ড সাপ্লায়ার্সদের কেসে যেটা হয়, আপনার লেন্ডার আর সাপ্লায়াররা কারা? লেন্ডার হচ্ছে আপনার ব্যাংক। ব্যাংক জানতে চাবে যে আপনি এই লোনটাকে আপনি ঠিকমতো টাকা ফেরত দিতে পারবেন কিনা। আর সাপ্লায়ারদের কাজটা কি, সাপ্লায়ার এনশিওর করে যে আপনি রাইট টাইমে রাইট অ্যামাউন্ট তাকে রাইট কন্ট্রাকচুয়াল বেসিসে তাকে আপনি ফেরত দিতে পারবেন কিনা ফর দ্য গুডস পারচেসড অন ক্রেডিট। ওকে, আর লাস্টে যেটা আছে, যেটাকে আমরা এক কাতারে রাখতে পারি, গভর্নমেন্ট এজেন্সি, ইকোনমিক প্ল্যানার্স এন্ড কাস্টমার গ্রুপস। সো গভর্নমেন্ট এজেন্সির কাজ হচ্ছে মেইনলি আপনার ট্যাক্স অ্যাসেস করা, এরা হচ্ছে আমাদের এনবিআর। ইকোনমিক প্ল্যানার্স হচ্ছে আমাদের রেসপেক্টিভ যে ইকোনমিক বডিজ গুলো আছে, তারা দেখতে চায় যে জিডিপিতে কন্ট্রিবিউশন কত, কত পার্সেন্টেজ অফ ওমেন ইন দ্য ওয়ার্কফোর্স, সোশ্যাল কন্ট্রিবিউশন আছে কিনা, সেই জিনিসগুলো। আর কনজিউমার গ্রুপ হচ্ছে আমাদের ভোক্তা অধিকারী গ্রুপ যেগুলো আছে, এটা বাইরের দেশে দিজ আর ইম্পর্টেন্ট, বাট আমাদের জন্য দিজ আর নট দ্যাট ইম্পর্টেন্ট। সো তারা দেখতে চায় এই পার্টিকুলার যে ট্যাক্স পেমেন্ট কত করতে পারছেন, আর নতুন যদি বন্ড বা শেয়ার আপনি ইস্যু করে থাকেন, তাইলে আপনি কিভাবে এটাকে ফাইন্যান্স করবেন আর কি জিনিসটা। ওকে, সো ইউজার্স অ্যান্ড ইউজেস অফ অ্যাকাউন্টিং ইনফরমেশন নিয়ে যদি কারো কোনো কোশ্চেন থাকে, প্লিজ আস্ক। এখানে হচ্ছে স্টক হোল্ডার্স আর হচ্ছে ল্যান্ডার যেটা, হ্যাঁ জি, দুইটা কি একই জিনিস না? কারণ দুজনে তো ইনভেস্ট করতেছে। আচ্ছা, আপনাকে বলি, হ্যাঁ, গুড পয়েন্ট। আপনার স্টক হোল্ডার যে আছে, তার স্টেক ইন দ্য কোম্পানি ইজ দ্যাট অফ এন ওনারশিপ বেসিস। ঠিক আছে, সো ওনারশিপ বেসিসে কি হচ্ছে, আপনি আপনার বিজনেসের রেসিডুয়াল যত বেনিফিট আছে সব বেনিফিটের আপনি হচ্ছেন মালিকানাধীন। তার মানে কি, আপনি যদি স্টক হোল্ডার হন, আপনি প্রফিট শেয়ার পাবেন, হুইচ মিনস তার ট্যাক্স দেওয়ার পর, তার ইন্টারেস্ট পেমেন্ট করার পর বাকি যেটা থাকে সেটা হচ্ছে গিয়ে স্টক হোল্ডারের জন্য যে পোর্শনটা আছে। ওকে, সো স্টক হোল্ডার আর লেন্ডারের মধ্যে কিন্তু একটু ডিফারেন্ট থাকবে, কারণ লেন্ডারের ব্যাপারটা হচ্ছে হি ইজ অনলি কনসার্নড অ্যাবাউট ইন্টারেস্ট ইনকাম বা ইন্টারেস্ট পোর্শনটা অনলি। এন্ড আমরা একটা জিনিস জানি যে ইন্টারেস্ট পোর্শনটা কিন্তু আপনার আগে হয় না, ইন্টারেস্ট পোর্শনটা আপনার আগে আপনি পেয়ে যাবে। সো তার জন্য রিস্কটা হচ্ছে কম, সে ইনস্ট্যান্ট এই টাকাটা পেয়ে যাচ্ছে। সো বোথ, ইয়েস, তাদের দুজনেরই একই জায়গাতে ওদের স্টেক আছে। বাট যদি দুটার কথা বলি, লেন্ডার্স এর ব্যাপার হচ্ছে ক্রেডিট রেটিং, ইফ ইটস গুড, তাহলে আমি সেখান থেকে আমি টাকাটা বের করে নিয়ে যেতে পারবো, দ্যাট ইজ হিজ কনসার্ন। আর স্টক হোল্ডার ব্যাপারটা ডিফারেন্ট, তার কিন্তু ডে টু ডে রানিং ইনভেস্টমেন্ট ডিসিশন, কারণ রেসিডুয়াল অ্যাকচুয়াল রিস্কটা হচ্ছে গিয়ে তার কাছে থাকে। ওকে, আচ্ছা, মোফাজ্জল, আপনার কোশ্চেন ছিল। জি স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, মোফাজ্জল বলেন। ইউনিয়ন অফিসিয়ালসটা একটু বুঝে নিই। আচ্ছা, ইউনিয়ন অফিসিয়াল হচ্ছে যেটা ইউজুয়ালি আমাদের দেশে, এদের ইম্প্যাক্ট আসলে কম, কিন্তু কখনো সরকারি অর্গানাইজেশন যদি কখনো যান, আপনারা যদি কখনো চা বাগানে গিয়ে দেখেন, দেখবেন যে সব আপনার যারা স্টাফ আছে তাদের কিন্তু একটা ইউনিয়ন থাকে, একটা সমিতি থাকে। সো তাদের সমিতির যে মেম্বাররা থাকে বা আপনার ধরেন প্রেসিডেন্টরা থাকে, তার আগে কিন্তু কন্ট্রাক্ট নেগোসিয়েশন করতে চায়। সো আমরা যদি ইউনিয়ন বলি, ইউনিয়ন অফিসিয়ালস হচ্ছে কালেকটিভ এমপ্লয়িজরা। ঠিক আছে, বা যদি কখনো ওয়াসাতে গিয়ে দেখেন, বা যদি কখনো ডেসাতে গিয়ে দেখেন, দেখবেন যদি সব স্টাফদের একটা সমিতি থাকে, এন্ড তারাই কিন্তু তাদের স্যালারি, তাদের বেনিফিট, তাদের নেগোসিয়েশন সবগুলো তারা পারফর্ম করে থাকে। সো এমপ্লয়িজ আর ইউনিয়ন অফিসিয়ালকে একই কাতারে রাখা জিনিসটা, কারণ এটা যদি এক্সামে আসে আপনারা যাতে করে কখনো কনফিউজ না হন। ঠিক আছে, ইজ দ্য এক্সাম্পল ক্লিয়ার, মুফাসসাল? জি স্যার, থ্যাংক ইউ। ওয়েলকাম। স্যার আসসালামু আশিস, আলাইকুম। হ্যাঁ, জি
বলুন। ক্রেডিট রেটিং সম্পর্কে একটু বলা যাবে স্যার? ডেফিনেটলি ক্রেডিট রেটিং, ভালো কোশ্চেন করেছেন। ক্রেডিট রেটিং হচ্ছে, আমি আপনাদেরকে বলি, আমাদের দেশে দুইটা ক্রেডিট রেটিং এজেন্সি আছে যেটাকে মানুষ ইউজুয়ালি কাউন্ট করে অ্যাজ ক্রেডিবল। ওকে, সো তারা আসলে কি করে যদি জানেন তাইলে পুরো জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে আর কি আপনার। ক্রেডিট রেটিং হচ্ছে, আমরা যে প্রতিটা ইনস্টিটিউশন আছে এটার রেটিং স্টার্ট হয়, সবচেয়ে ভালো রেটিং হচ্ছে AAA, ঠিক আছে? আর সবচেয়ে খারাপ রেটিং হচ্ছে আপনার ডি। ডি হচ্ছে সবচেয়ে খারাপ রেটিং। ডি মানে হচ্ছে ডিফল্ট। ওকে, ডি থেকে যখন আস্তে আস্তে সিতে যায় সেটাকে আমরা বলি সাবঅর্ডিনেট আপনার এন্টিটি। মানে জেড ক্যাটাগরিতে আমরা যেটা শেয়ার হোল্ডিং গুলো থাকে না আমাদের, যদি স্টক এক্সচেঞ্জে কখনো দেখে থাকেন, এরা হচ্ছে আমাদের সি ক্যাটাগরি ইউজুয়ালি। মানে এরা খারাপ কোম্পানি বাট তারা এখন এক্সিস্ট করতেছে। তারপর হচ্ছে আপনার বি ক্যাটাগরি কোম্পানি। বি ক্যাটাগরি হচ্ছে তাদের সলভেন্সি আছে বাট তাদের আবার অতটা হেলথ ভালো না। এন্ড দেন দেয়ার আর এ ক্যাটাগরি কোম্পানিজ। এ ক্যাটাগরি কোম্পানি হচ্ছে সলভেন্সি আছে, ফিউচার আছে, গোয়িং কনসার্ন, প্রসপেক্টও ভালো। ঠিক আছে, এন্ড AAA কারা, যেটা দিয়ে আমি একটু আগে আপনাদেরকে শুরু করলাম, যেটা বললাম ডি হচ্ছে আপনার ক্রেডিট রেটিং। ডি মানে হচ্ছে ডিফল্ট, গন। ঠিক আছে, আর যেটা কিনা হচ্ছে আমার AAA হচ্ছে আসলে গভর্নমেন্ট। একমাত্র গভর্নমেন্টই আইডিয়াল সিনারিওতে দেউলিয়া হয় না, বাট আমরা হয়তো জানি যে রিসেন্ট অনেক কেসে গভর্নমেন্টও দেউলিয়া হয়ে যায়। এন্ড কারেন্টলি ওয়ার্ল্ডের 6টা কান্ট্রি এখন দেউলিয়া স্টেটে আছে আপনার। ঠিক আছে, সো এই কান্ট্রিদেরও যেরকম ক্রেডিট রেটিং হয় সেরকম আপনার আমাদের এক্সিস্টিং কোম্পানিদেরকেও ক্রেডিট রেটিং হয়। এখন কোশ্চেন হচ্ছে কেন, প্রথম হচ্ছে কারা করে। যেটা আমি একটু আগে বললাম যে আমাদের দেশে দুইটা ক্রেডিবল ক্রেডিট রেটিং এজেন্সি আছে। বাইরের দেশে হচ্ছে স্ট্যান্ডার্ড অ্যান্ড পুয়ার আছে অ্যান্ড ফিচ আছে। ঠিক আছে, আমাদের দেশে হচ্ছে ক্রিসেল আছে। আমাদের দেশে আরেকটা কি নামটা ঠিক এক্সাক্ট মাথায় আসছে না। সো এরা আছে যারা ইমার্জিং ক্রেডিট রেটিং কোম্পানি আছে, সো তারা হচ্ছে আপনার এই ক্রেডিট রেটিং গুলা পারফর্ম করে থাকে। স্যার ওকে, বিডিআরএল। ক্র্যাব আছে বিডিআরএল, স্যার? ক্র্যাব ক্র্যাব আছে, রাইট। ক্র্যাব ইজ অলসো আ গুড ওয়ান, অনেক রেপিউটেড, বাট ওদের ম্যানেজমেন্ট চেঞ্জ হয়ে গেছে কয়েক বছর আগে। সো এখন আর ওই জিনিসটা ধরে রাখতে পারছে না জিনিসটা। বাংলাদেশের কথা বললে আসলে কি, বাইরের দেশে ক্রেডিট রেটিং ইজ দি মোস্ট ইম্পর্টেন্ট থিং। কারণ কি, আমি আপনাকে একটা কথা বলি, আমি যদি আজকে ব্যাংক হই, আমি হয়তো আপনাকে এক রেটে আমি ইন্টারেস্ট দিব, আর আরেকজনকে আমি আরেক রেটে আমি ইন্টারেস্টের লোন দিব। এন্ড এটার কারণই হচ্ছে ক্রেডিট রেটিং। যার ক্রেডিট রেটিং ভালো তাকে আমি কম রেটে আমি ইন্টারেস্ট দিচ্ছি, বিকজ দ্যাট পার্টিকুলার পার্সন ইজ নট ডিফল্ট রিস্ক। ঠিক আছে, সো রিস্কের কারণে কিন্তু আমার ইন্টারেস্ট রেটটা বাড়ে। ঠিক আছে, আর রিস্কের কারণে কিন্তু যদি রিস্ক কমে যায় তাহলে আমার ইন্টারেস্ট রেট আমার কমে আসে। এন্ড সেটার যেটা ইয়ার্ড স্টিকটা বা মেজার করার টুলটাই হচ্ছে আমার ক্রেডিট রেটিং। সো দেয়ার আর 14 ক্রেডিট রেট, মানে ক্রেডিট রেটিংস আর কি, স্টার্টিং উইথ AAA এন্ডিং উইথ ডি। ঠিক আছে, এটা আপনারা খুব ইন্টারেস্টিং জিনিস, ফোকাস দিলে জানবেন, বাট আমাদের দেশে আসলে এই জিনিসগুলোকে কেউ আসলে পাত্তাই দেয় না, মানে টু বি ভেরি ফেয়ার। ওকে, আচ্ছা, আশিসের যে কোশ্চেনটা ছিল রিগার্ডিং স্টক হোল্ডার এন্ড লেন্ডার, ওটা কি ক্লিয়ার হয়েছে? এখানে আমার আরেকটা কোশ্চেন আছে, সেটা হ্যাঁ, হচ্ছে ডেফিনেটলি বলেন। এখানে হচ্ছে স্টেক হোল্ডার, মানে স্টেক হোল্ডার এবং ওনার্স, কারণ দুজন হচ্ছে প্রফিট লস দুইটাই শেয়ার করতেছে, কিন্তু Right. স্টেক হোল্ডার হচ্ছে শুধু ইনভেস্ট করতেছে, ইনভেস্ট করে শুনে উনি ইনভেস্টের যে প্রফিটটা সেটাই নিচ্ছে। ঠিক ল্যান্ডার্সও তো সেম, শুধু ইনভেস্ট আগে ডিসিশন নিচ্ছে যে আমি ইনভেস্ট করবো কিনা। যদি এখানে আমার যদি প্রফিট আর্ন করার যদি অপরচুনিটি থাকে তাহলে আমি হচ্ছে ইনভেস্ট করবো। সেক্ষেত্রে Okay. স্টেক হোল্ডার এবং ওনার্স এবং স্টেক হোল্ডার্স এবং ল্যান্ডার্স ডিপেন্ড না? ডিফারেন্ট, ডেফিনেটলি ডিফারেন্ট। আমি আপনাকে বলি, একটা একটা করে খেয়াল করেন। আগে লেন্ডার থেকে স্টক হোল্ডারদের মধ্যে আপনি ডিফারেন্সিয়েটটা করেন। স্টক হোল্ডার হচ্ছে মালিক, ঠিক আছে, আর লেন্ডার হচ্ছে সে হচ্ছে আপনার লেন্ডার। লেন্ডারের স্টেক হচ্ছে অনলি ইন্টারেস্ট ইনকাম। ঠিক আছে, স্টক হোল্ডারের ইয়ে কিন্তু সে কিন্তু কন্ট্রোল করতে পারে, সে ডিসিশন মেকিং এ কিন্তু থাকে, এন্ড সে ওখান থেকে শেষ প্রফিটটা সে আপনার ইয়ে করে আর কি জিনিসটা। ওকে, হ্যাঁ, সো এখানে চ্যালেঞ্জটা কি আশিস? এখানে হচ্ছে আমি স্টক হোল্ডার আর স্টেক হোল্ডার এই দুইটার মধ্যে হচ্ছে মানে ইয়ে করতেছি আর ও কি। আচ্ছা, ওকে, আর তাহলে আমরা আসি আপাতত স্টক হোল্ডার আর লেন্ডারের মধ্যে তো আপনার ইয়ে ক্লিয়ার হলো, হ্যাঁ হ্যাঁ, confusion টা। এই ঠিক দুইটা আছে, ক্লিয়ার। আচ্ছা ঠিক আছে, লেট আস গো টু স্টেক হোল্ডার। স্টেক হোল্ডার ইজ আ ব্রডার ওয়ার্ড। ঠিক আছে, স্টক হোল্ডার হচ্ছে আপনি অনলি শেয়ারের মালিক, আর স্টেক হোল্ডার যদি আপনারা এখানে খেয়াল করে থাকেন, ঠিক আছে, স্টেক হোল্ডার অনেকে হতে পারে। স্টেক হোল্ডার ক্যান বি আপনি যে পোটেনশিয়াল ইনভেস্টর সেও স্টেক হোল্ডার হতে পারে, যে এখন কারেন্ট শেয়ার হোল্ডার শি ইজ অলসো আ স্টেক হোল্ডার। এটা আসলে বলার উদ্দেশ্যটা ছিল কি, এই পার্টিকুলার ইন্ডিভিজুয়ালরা বাদ দিয়ে যারা আছে দে আর আদার স্টেক হোল্ডার। এই আদার স্টেক হোল্ডারের মধ্যে আপনার কিন্তু ব্যাংক আছে। ঠিক আছে, সো ব্যাংক ক্যান বি আ স্টেক হোল্ডার। ঠিক আছে, বাট নট অল স্টেক হোল্ডার্স আর লেন্ডার্স কিন্তু। স্টেটমেন্টটা বুঝছেন আশিস? মানে জি। জিনিসটাকে এভাবে ডিফারেন্সিয়েট করেন যে সব
স্টেক হোল্ডাররা কিন্তু আপনার কি বলবো আপনার লেন্ডার না, কিন্তু লেন্ডার ইজ ওয়ান অফ দ্য স্টেক হোল্ডার। সো এরা এরা বাদে যারা আছে সবাইকে আমরা একই কাতারে স্টেক হোল্ডার হিসেবে বলতে পারি, মানে যাদের এই পার্টিকুলার বিজনেসের উপর ইন্টারেস্ট আছে, হু হোল্ডস ফাইন্যান্সিয়াল ইন্টারেস্ট, ফাইন্যান্সিয়াল বা মনিটারি বেনিফিট যদি কেউ হোল্ড করে থাকে কোনো এন্টিটির উপর, তাকে আমরা স্টেক হোল্ডার বলে থাকি। ঠিক আছে, অল অফ দিজ আর স্টেক হোল্ডার্স কিন্তু আমার। ওকে, কিছু ডিফাইন্ড আর কিছু আনডিফাইন্ড আর কি। ঠিক আছে, এটা এটা আপনাদের জন্য দরকার, কারণ আপনাদের এমসিকিউতে এখান থেকে ঘোরায় ঘোরায় অনেক কোশ্চেন্স আসছে আর কি। সো আই উড রিকোয়েস্ট ইউ টু মানে একদম স্পেসিফিক বোঝা জিনিসটা। ওকে, এন্ড একটা নোটস আমি শেয়ার করবো আপনাদের ক্লাস মনিটরদেরকে আফটার দিস ক্লাস, সেখানে আমি জিনিসগুলো নোটসগুলো আমি শেয়ার করে দিব আর কি। ওকে, জি স্যার, আচ্ছা, সো থ্যাংক ইউ স্যার। ওয়েলকাম। এবার আমি আপনাদেরকে বলি, যেটা আমরা একটু আগে বলেছি অ্যাজ পার IS1, আমরা এখন যাই করবো IS1 দিয়ে ডিফাইন করবেন, IS1 স্পেসিফাইডই ডিসকাশন গুলা করবো। ফার্স্ট অফ অল আমি একটা জিনিস আপনাদেরকে আসলে সময়ের কারণে জিজ্ঞেস করিনি, ঠিক আছে, সেটা হচ্ছে গিয়ে যে আপনাদের কয়জন আছেন এখানে যারা অ্যাকাউন্টিং ব্যাকগ্রাউন্ড নেই? স্যার স্যার আমি আছি। আমি আছি। স্যার আমিও আচ্ছা, আছি। স্যার আমি ওকে, আছি। আচ্ছা, জাস্ট হ্যান্ড রেজ করেন, তাইলে আমি একটা নাম্বার পাবো আপনাদের। কম না, কোয়াইট আ লট। ওকে, আচ্ছা, তাহলে আপনাদেরকে একটা জিনিস আমি বলি, ঠিক আছে, যে এটা নিয়ে আপনাদের আসলে টেনশনের কিছু না। ফার্স্ট অফ অল দ্য কোর্স ইজ ডিজাইন যাতে করে একদম অ্যাকাউন্টিং এর বেসিক্স ধরে আপনারা আসতে পারেন। সো আপনাদের জন্য চ্যাপ্টার 1 টু চ্যাপ্টার 4 বিকামস ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ঠিক আছে। আর আপনাদের জন্য একটা অ্যাডভান্টেজ আমি বলি, যেটা হচ্ছে আপনারা যেহেতু আইএস স্পেসিফিক অ্যাকাউন্টিং পড়বেন, আপনাদের জন্য কিছু বেনিফিট আছে। যারা আমাদের এখানে আগে অ্যাকাউন্টিং পড়ে আসেন তাদের জন্য একটা ডিসঅ্যাডভান্টেজ আছে, কারণ আপনারা যারা পড়ে আসছেন সবাই অ্যাকাউন্টিং অ্যাজ পার আমেরিকান বুকস পড়ে আসছেন বিবিএ তে, ঠিক আছে, বা যারা ধরেন অনার্স করেছেন তারা আপনারা মানে ব্রিটিশ বইটা না পড়ে আপনারা পড়েছেন ওদের যে কাইজো কিমেল আপনারা পড়েছেন আই প্রেজিউম, ঠিক আছে, বা যেটা পড়ে আসেন। তো সেখানে আসলে যেভাবে করা হচ্ছে তার থেকে দেয়ার আর সিগনিফিকেন্ট ডিফারেন্সেস ইন ফরম্যাট, ঠিক আছে, ডিফারেন্স ইন অ্যাকাউন্টিং কনসেপ্টস। সো আমি বলবো যে আপনাদেরকে ওই জায়গাতে কিছুটা আন্ডু করতে হবে, ঠিক আছে। ওয়ান অফ দেম ইজ দিস, এই যে যেটা আমরা বলি যে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট বলতে আমরা কি বুঝি। আগে আমরা একটা ওয়ার্ড বলতাম যে ব্যালেন্স শিট, উই আর নট গোয়িং টু ইউজ দিস ওয়ার্ড ব্যালেন্স শিট, ব্যালেন্স শিটকে আমরা বলবো এখন স্টেটমেন্ট অফ ফাইন্যান্সিয়াল পজিশন। ওকে, আগে আমরা বলতাম প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট, সো প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট না বলে আমরা তাকে বলবো স্টেটমেন্ট অফ মানে কম্প্রিহেন্সিভ ইনকাম, স্টেটমেন্ট অফ প্রফিট অ্যান্ড লস এন্ড আদার কম্প্রিহেন্সিভ ইনকাম। দিস ইজ দি এক্সাক্ট ওয়ার্ড, আপনি যদি এটার বাইরে অন্য কিছু ইউজ করেন ইউ উইল বি লুজিং মার্কস। ওকে, থার্ড হচ্ছে স্টেটমেন্ট অফ চেঞ্জেস ইন একুইটি, একুইটি চেঞ্জেস। ফোর্থ হচ্ছে স্টেটমেন্ট অফ চেঞ্জ ইন ক্যাশ ফ্লো ফর দ্য পিরিয়ড। আচ্ছা, আমি চারটা জিনিস একটু আপনাদেরকে একটু এক্সপ্লেইন করি। যারা জানেন মানে আপনারা খুব স্ট্রেট ফরওয়ার্ড জানেন যে ব্যালেন্স শিট আমাদের কি জিনিস। সো ব্যালেন্স শিট না বলে আমরা তাকে বলবো যে স্টেটমেন্ট অফ ফাইন্যান্সিয়াল পজিশন। এখানে আসলে কি থাকে, এখানে হচ্ছে আমার অ্যাসেট, লায়াবিলিটি অ্যান্ড ক্যাপিটালের যে পজিশনটাকে আমরা ডিসপ্লে করি, দ্যাট ইজ মাই স্টেটমেন্ট অফ ফাইন্যান্সিয়াল পজিশন। অ্যান্ড ফাইন্যান্সিয়াল পজিশন কিন্তু একটা পার্টিকুলার ডেটের ব্যালেন্সকে নিয়ে আমরা কিন্তু নিয়ে আসি। ওকে, আচ্ছা, নেক্সট ইজ যেটাকে আমরা আগে বলতাম প্রফিট অ্যান্ড লস, মানে আয় ব্যয়ের হিসাব। সোজা কথা হচ্ছে আমার ইনকাম আর এক্সপেন্সের হিসাব করে যেটা আমি প্রফিট করেছি বা লস করেছি সেইটার একটা পিকচার আমরা পাই প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্টে। বাট আমরা যেটা সবসময় পড়ে এসেছি, ইভেন আমি নিজেও পড়ে এসেছিলাম, যে প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট স্টেটমেন্ট বলতাম, বাট সেটাকে আমরা আর বলবো না, সেটাকে আমরা বলবো স্টেটমেন্ট অফ প্রফিট অ্যান্ড লস এন্ড আদার কম্প্রিহেন্সিভ ইনকাম। ওকে, 3 ইজ স্টেটমেন্ট অফ চেঞ্জেস ইন একুইটি। একুইটির ব্যাপারটা একটু আপনাদেরকে আমি বলি, একুইটি কিন্তু আমার ক্যাপিটালের যে মুভমেন্ট গুলা হয় সেইটাকে আমরা ট্র্যাক করি একটা ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট দিয়ে। ওকে, সো একুইটি কিভাবে মুভমেন্ট হয়, যখন আপনি ডিভিডেন্ড ইস্যু করেন আপনার একুইটি কমে আসে, আপনি যদি নতুন শেয়ার ইস্যু করেন আপনার একুইটি বেড়ে যায়, আপনি যদি ড্রয়িংস করেন, যদি টাকা বের করে নিয়ে যান বিজনেস থেকে, তাহলে আপনার ইকুইটি কমে যায়। সো এই স্টেটমেন্ট অফ চেঞ্জেস ইন ইকুইটি সাচ আ স্টেটমেন্ট যেখানে আপনার ডিভিডেন্ড, ড্রয়িংস, নিউ ইস্যু অফ শেয়ারস, এই ব্যালেন্স গুলাকে আমরা এখানে মনিটর করি বা ট্র্যাক করি। অ্যান্ড নাম্বার 4 ইজ ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে আমার ক্যাশ ফ্লো স্টেটমেন্ট। আচ্ছা, এখানে একটা জিনিস আমরা বলি যে যেটা আমরা ব্যালেন্স শিট বললাম, ব্যালেন্স শিট হচ্ছে আপনার অ্যাসেট অ্যান্ড লায়াবিলিটির একটা ব্যালেন্স বা একটা পিকচার পাচ্ছেন। প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্টে আপনি পাচ্ছেন কি, আয় ব্যয়ের হিসাব পাচ্ছেন। কিন্তু নাম্বার 4 হচ্ছে ক্যাশ ফ্লো স্টেটমেন্ট, এখানে আপনি হিসাব পাচ্ছেন আপনার বিজনেসে কত টাকা আসছে, বিজনেসে কত টাকা যাচ্ছে। এন্ড এইটা জিনিসটা কেন ইম্পর্টেন্ট আমি বলি, আমরা অ্যাকাউন্টিং ইউজুয়ালি করে থাকি আমাদের অ্যাক্রুয়াল বেসিসে, রাইট। সো অ্যাক্রুয়াল বেসিস করলে কিন্তু আমার অ্যাকচুয়াল বিজনেসের ক্যাশ ফ্লো কিন্তু আমি টের পাচ্ছি না।
কিন্তু ক্যাশ ফ্লো স্টেটমেন্ট যখন আমি প্রিপেয়ার করছি তখন আমি আমার অ্যাকচুয়াল ক্যাশ মুভমেন্ট ব্যালেন্সের টের পাচ্ছি। জাস্ট একটা এক্সাম্পল বললে আপনারা বুঝবেন। যদি আমি আজকে ক্রেডিট সেল করি, ক্রেডিট সেল করলে কি হচ্ছে, আমার কিন্তু প্রফিট বাড়ছে, সেল হচ্ছে, কিন্তু দ্যাট ডাজ নট মিন যে আমার বিজনেসে কিন্তু টাকা আসছে। ঠিক আছে, সো ক্যাশ পজিশনটা আমরা জানতে পারি স্টেটমেন্ট অফ ক্যাশ ফ্লোস দিয়ে। ওকে, নাম্বার 4 is notes, significant accounting policies and other explanatory information. Just notes to the financial statement হিসেবেও আমরা তাকে জেনে থাকি আর কি। ওকে, আর লাস্ট হচ্ছে কম্পারেটিভ ইনফরমেশন। কম্পারেটিভ ইনফরমেশন হচ্ছে যখন আমরা ব্যালেন্স শিট করি বা ক্যাশ ফ্লো স্টেটমেন্ট দেই বা প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট করি, প্রতিটা আমাদের কারেন্ট ইয়ারের সাথে আমাদের প্রিভিয়াস ইয়ারেরও আমাদের ব্যালেন্সটাকে প্রেজেন্ট করতে হয় বা পোর্ট্রে করতে হয়। ঠিক আছে, সো দিস ইজ ইট। এটা যদি আপনাকে কেউ কখনো বলে যে অ্যাজ পার IAS 1 হোয়াট আর দ্য সেট অফ ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টস, আমরা আগে জানতাম যে ব্যালেন্স শিট এন্ড প্রফিট এন্ড লস অ্যাকাউন্ট শেষ, কিন্তু এখন আপনাদের জানতে হবে দেয়ার আর 6 সেটস অফ ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টস আর কি। এমসিকিউতে আসার চান্স আছে, সো আপনাদেরকে স্পেসিফিক হতে হবে জিনিসটা। ওকে, হ্যাঁ প্লিজ আস্ক। এর আগে তো হচ্ছে যে 5টা কম্পোনেন্ট ছিল, মানে ওই যে কম্পারেটিভ ইনফরমেশন এটা ছিল না, এটা কি এখন নতুন হচ্ছে? এক্স্যাক্টলি এক্স্যাক্টলি এক্স্যাক্টলি, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। কারণ এই কম্পারেটিভ ইনফরমেশন না থাকলে যেটা হয়, আপনাদেরকে দেখা যেত কি যে মানে আগের বছর যদি ভালো থাকে বিজনেস আর আজকে যদি খারাপ থাকে, দ্যাট পিকচার ডিড নট টার্ন আপ, সোজা কথা। ওকে, সো এটাকে এখন আইন করে দিয়েছে থ্রু IAS 1 অ্যাজ পার ফরম্যাট আপনাকে কম্পারেটিভ ইনফরমেশন থাকতেই হবে। অ্যান্ড ইউ আর ভেরি রাইট যে আমরা যখন পড়ে আসলাম আমরা জানতাম 5টা, বাট নাও উই হ্যাভ 6। থ্যাংক ইউ। ওকে, সো মুভিং অন, আমরা যেটা যাচ্ছি সেটা হচ্ছে গিয়ে দিস ইজ দি অবজেক্টিভ অফ, একটু আগে জানলাম যে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টস কারা বা কয়টা, আর এখন আমরা জানবো যে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টস দিয়ে আমাদের অবজেক্টিভটা কি। এই অবজেক্টিভটা এবার আপনাদেরকে দুটা পার্সপেক্টিভ বলবো, একটা হচ্ছে জানার পার্সপেক্টিভ, একটা হচ্ছে এক্সাম পার্সপেক্টিভ। এক্সামে এটা আমাদের অ্যাপিয়ার করেছে। ঠিক আছে, সো ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টস এর যে অবজেক্টিভ আছে, হ্যাঁ হ্যান্ড রেজ করেছিলেন, প্লিজ আস্ক কোশ্চেন্স। লিখিত আকারে করতে হবে, প্রকাশ করতে হবে স্যার? হ্যাঁ না আজমির বুঝিনি, আবার বলবেন? স্যার কম্পারেটিভ স্টেটমেন্ট যেটার কথা বললেন ওটা কি লিখিত আকার? কম্পারেটিভ স্টেটমেন্ট হচ্ছে, দাঁড়ান একবারে আমি আপনাকে বলি। কম্পারেটিভ স্টেটমেন্ট তো ডেফিনেটলি আপনি ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট যখন আপনি দিচ্ছেন, আপনি ব্যালেন্স শিট আপনি প্রিপেয়ার করছেন, প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট স্টেটমেন্ট আপনার এক কলামে সব আসছে না ব্যালেন্স গুলা, সো ওই কলামটা হচ্ছে ওই পার্টিকুলার ইয়ারের কলাম। সো অ্যাজ পার স্ট্যান্ডার্ড যেটা আপনি দেবেন বা কম্পারেটিভ ইনফরমেশন যেহেতু বলেছে, আপনি যখন ব্যালেন্স শিট প্রিপেয়ার করবেন দুইটা কলাম রাখবেন, এক কলাম হচ্ছে আপনার কারেন্ট ইয়ার আর এক কলাম হচ্ছে আপনার প্রিভিয়াস ইয়ারের যে ফাইন্যান্সিয়ালস গুলা। আজমির ক্লিয়ার? কোশ্চেন থাকলে জি স্যার, anybody can ask. Okay, so next হচ্ছে জি আমরা স্যার, যেটা জি বলছি, স্যার ক্লিয়ার। থ্যাংক ইউ স্যার। ওকে ওয়েলকাম আজমির। সো আমরা এবার যাব যে অবজেক্টিভ অফ ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টস। অবজেক্টিভস হচ্ছে যে এটা আমরা কেন আসলে প্রিপেয়ার করছি, এটার অবজেক্টিভ কি অ্যাজ পার IAS 1। এটা আমাদের বইতে দুই জায়গাতে এটার ডেফিনিশনটা দেওয়া আছে এন্ড ইট শোজ ইটস ইম্পর্টেন্স। ওকে, আপনাদের জন্য ভাগ্য ভালো এটা মুখস্থ করে দিয়ে আসতে হবে না এক্সামে। এই জিনিসটা খুবই বাজে যদি কখনো আসলে মুখস্থ করে দিয়ে আসতে হয় একটা অ্যাকাউন্টিং এর মতো এক্সামে জিনিসটা। ঠিক আছে, বাট কয়েকটা পয়েন্ট না জানলে আপনাদের জন্য যেটা না। সো অবজেক্টিভ আমরা কিন্তু এই ওয়ার্ডটা ইউজ করি, জেনারেল পারপাস ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টস, রাইট? আমি কিন্তু চাইলেই বলতে পারতাম যে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টস, বাট IAS 1 যেটা প্রেজেন্টেশন এন্ড প্রিপারেশন অফ ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টস সে যেটাকে বলে, এটাকে আমরা জেনারেল পারপাস বলি বিকজ ইট হ্যাজ আ ওয়াইড রেঞ্জ অফ ইউজার্স। একা আপনি আমি ইউজার না, যারা আমরা অ্যাকাউন্টেন্ট বা যারা কোম্পানির স্টাফ তারা এটার ইউজার না অনলি, তাদের ইউজার কিন্তু আপনার কাস্টমারও আছে, লেন্ডার্স আছে, বরোয়ার্স আছে, সোসাইটি অ্যাট লার্জ কিন্তু তার ইউজার্স অফ ফাইন্যান্সিয়াল ইনফরমেশন। সো এই জন্য আমরা যখন ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট প্রিপেয়ার করি উই ইউজ দিস স্পেসিফিক ওয়ার্ড যে জেনারেল পারপাস, মানে মাল্টিপারপাসই ইট ক্যান বি ইউজড। ওকে, সো the objective of general purpose financial statements is to provide information. Main objective হচ্ছে একটা ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট যেটা করে, ইট প্রোভাইডস ইনফরমেশন অ্যাবাউট হোয়াট, ফাইন্যান্সিয়াল পজিশন, ফাইন্যান্সিয়াল পারফরমেন্স অ্যান্ড ক্যাশ ফ্লো। এই তিনটি ইনফরমেশন তার কিভাবে আসে? ফাইন্যান্সিয়াল পজিশন আসে ফ্রম ইটস ব্যালেন্স শিট, ঠিক আছে, একটু আগে যেটাকে বললাম স্টেটমেন্ট অফ ফাইন্যান্সিয়াল পজিশন। ফাইন্যান্সিয়াল পারফরমেন্স তার কোন জায়গা থেকে আসছে? স্টেটমেন্ট অফ প্রফিট অ্যান্ড লস এন্ড আদার কম্প্রিহেনসিভ ইনকাম থেকে আসছে। ওকে, আর বাকিটা হচ্ছে স্টেটমেন্ট অফ ক্যাশ ফ্লো থেকে আপনার ক্যাশ ফ্লো ইনফরমেশন আসে। সো আমার ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টে সে যেটা করছে সে ইনফরমেশন প্রোভাইড করে অ্যাবাউট হোয়াট, এই তিনটা জিনিস, পজিশন, পারফরমেন্স অ্যান্ড ক্যাশ ফ্লো। কার? অফ অ্যান এন্টিটি, যে বিজনেস এন্টিটির
আমরা রিভিউ করছি, ঠিক আছে, and that is useful to a wide range of users. শুধু আপনার আমার জন্য যদি ইউজফুল হয় তাহলে it loses objective. এটা মেজরিটি ইউজারের জন্য it has to be useful in making economic decision. So যদি আমি আসলে সব আসল কথায় আসি, what is the objective of financial statement? It is about users making economic decisions. এটা কি ক্লিয়ার আপনাদের? This is the main objective আপনার of general purpose financial statements আর কি আপনার। ওকে, সো আমি আশা করি এটা আপনারা দেখে যাতে করে এক্সামের আগ পর্যন্ত আর যাতে করে এটা সেকেন্ড টাইম আপনাদের দেখতে না হয়, এই জন্য এটা মাথায় আপনাদেরকে ইনগ্রেইন করে দিতে চাচ্ছি জিনিসটাকে। অ্যান্ড কালার কোডও ইউজ করা হচ্ছে ফর দ্যাট এক্সাক্ট পারপাস। আর আদার ইউজেস অফ ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট যদি আমরা বলে থাকি, মেইন ইউজেজ আমি যেটা বলে দিলাম আপনাদেরকে ইজ ফর মেকিং ইকোনমিক ডিসিশনস। ইকোনমিক ডিসিশন মানে হচ্ছে সোজা কথা হচ্ছে ইনভেস্টমেন্ট পারপাসে, ঠিক আছে, বা লেন্ডিং পারপাসে। যদি ইকোনমিক ডিসিশন না হয় তাহলে দ্যাট এটার ইউজ কিন্তু আপনার হলো না। আপনি যদি একটা কোম্পানি দেখে চলে গেলেন কিন্তু কিছুই করলেন না, দ্যাট ডাজ নট সার্ভ দ্য পারপাস অফ জেনারেল পারপাস ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টস। আপনি যদি ইনভেস্ট করতে চান বা ইনভেস্ট করে আছেন সেটার ব্যালেন্স দেখতে চাচ্ছেন, ঠিক আছে, আপনার এখানে ফাইন্যান্সিয়াল স্টেক আছে, অনলি দেন উই সে ইউ আর মেকিং ইকোনমিক ডিসিশনস। ওকে, আর দুটা জিনিস আছে যেটা কিনা আরো আদার ইয়েতে আসছে, IS 1 এ যেটাকে অ্যাড করে দিয়েছে, সেটা হচ্ছে also shows management stewardship of resources entrusted to it. ম্যানেজমেন্ট স্টিওয়ার্ডশিপ মানে হচ্ছে ম্যানেজমেন্ট কিভাবে বিজনেসটাকে চালাচ্ছে, ঠিক আছে, সেইটাকে আসলে রিভিউ করার জন্য, পারফরমেন্স মনিটর করার জন্য আমরা ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টস রিভিউ করি, ঠিক আছে। সো প্রথম কথা হচ্ছে আমি যেটা বললাম যে ইট হেল্পস টু মেক ইকোনমিক ডিসিশনস। সেকেন্ড কথা হচ্ছে আপনার ম্যানেজমেন্টের ক্যাপাবিলিটি বা কোয়ালিটিটাকে আমরা জাজ করতে পারি। ওকে, আর লাস্ট জিনিসটা হচ্ছে প্রেডিক্টিং এন্টিটিস ফিউচার ক্যাশ ফ্লো ফর পোটেনশিয়াল ইনভেস্টর, মানে আপনার বিজনেসে যথা পরিমাণ ক্যাশ ফ্লো আসবে কি আসবে না বা চলতে পারবে কিনা সেই ব্যাপারে আমরা একটা পজিশন জানতে পারি আর কি। সো দিজ আর দ্য থ্রি মেইন আপনার অবজেক্টিভস অফ ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টস, বাট দিস ইজ দি কোর অবজেক্টিভ, মেকিং ইকোনমিক ডিসিশনস। ওকে, এনি কোশ্চেন্স এনিবডি? স্যার ম্যানেজমেন্ট স্টুয়ারশিপটা হচ্ছে বুঝলাম না। আচ্ছা, ম্যানেজমেন্ট স্টুয়ারশিপটা আমি একটু ক্লিয়ার করে দেই। লেটস জাস্ট সে যে আপনি কোম্পানির শেয়ার হোল্ডার, কিন্তু আপনি কি প্রতিদিন ডে টু ডে বিজনেস রান করতে পারেন আশিস? না স্যার। আপনি করবেন বোর্ড অফ ডাইরেক্টরদেরকে আপনি নমিনেট করবেন, আপনার কোম্পানির সিইও থাকবে, সিএফও থাকবে, ম্যানেজমেন্ট কমিটি থাকবে, সো তাদেরই কিন্তু দায়ভার হচ্ছে আপনার বিজনেসকে ডে টু ডে রান করা। সো এরাই হচ্ছে আপনার ম্যানেজমেন্ট। ওকে, সো ম্যানেজমেন্টের হাতে যখন আপনি রিসোর্স দিয়ে রাখেন তাকে আমরা বলি স্টিউয়ার্ডশিপ অফ রিসোর্সেস। মানে স্টিউয়ার্ডশিপ হচ্ছে তাকে তার যেই অ্যাসেট আপনি ইনভেস্ট করেছেন বা আপনার বিজনেসে তাকে দিয়েছেন তার পারফরমেন্স, ঠিক আছে, বা তার ক্যাপাবিলিটি অ্যাসেসমেন্ট। সো আমরা আসলে ফাইন্যান্সিয়াল ইনফরমেশন দেখে নট জাস্ট ইকোনমিক ডিসিশন নিয়ে থাকি যে ইনভেস্ট করব কি করব না, আমরা এটাও দেখি যে ওই বিজনেসের যে ম্যানেজাররা আছে বা যাদেরকে আমি হায়ার করেছি বিজনেস চালাতে, তারা আসলে কতটুকু কত ক্যাপাবিলিটির সাথে বিজনেসটার দক্ষতার সাথে সে চালাতে পারছে বা পারছে না, সেটাকে আমরা এনশিওর করি। আশিস, আর ইউ ক্লিয়ার? তাহলে স্যার এটাই এটা হচ্ছে স্টিউয়ার্ডশিপ। হ্যাঁ। এটা হচ্ছে তাহলে স্যার আপনার ডিসিশন মানে ফাইন্যান্সিয়াল ডিসিশন মেকিং ছাড়া মানে আমাদের পুরো হোল অর্গানাইজেশনের যে ম্যানেজমেন্ট আছে যারা হচ্ছে আমার এখানে হচ্ছে লিডারশিপ হচ্ছে কাজ করতেছে, ওনারা মূলত মানে ওই আমার ডিসিশন মেকিং কতটুকু ক্যাপাবল এই জিনিসটা মূলত Exactly. হচ্ছে ইয়েটা নাকি? হ্যাঁ, ওটাই আমি আপনাকে যেটা একটা ওয়ার্ডে বলেছি, পারফরমেন্স ম্যানেজমেন্ট, জি, ঠিক বুঝতে আছে, পারছি। পারফরমেন্স ম্যানেজমেন্টের ইয়ে যেটা। ওকে, এটা হচ্ছে যদি আমি আমাদের কথা বলি, আমরা ব্র্যাক ব্যাংকে আছি, সো আমরা আসলে কিরকম ইনপুট দিচ্ছি বা আমাদের পারফরমেন্সটা কিরকম হচ্ছে সেটার পারফরমেন্স আসবে কিন্তু ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট থেকে। আমাদের সেলস কতটুকু পারফর্ম করছে, ঠিক আছে, অডিট থেকে আসবে হচ্ছে আমাদের ফাইন্যান্স ফাংশন কিরকম মানে পারফর্ম করছে, এটাই হচ্ছে আর কি আপনার যে অ্যাসেসমেন্টটা। ওকে, জি স্যার, আচ্ছা, থ্যাংক ইউ স্যার। ওয়েলকাম। সো এতটুকু গেল ফার্স্ট আমি আপনাদেরকে যেটা শেয়ার করলাম যে অ্যাকাউন্টিংটা কি অ্যাজ পার IS 1। সেকেন্ড যেটা আমি শেয়ার করলাম সেটা হচ্ছে অ্যাকাউন্টিং ইনফরমেশন কারা ইউজ করবে এন্ড তাদের রেসপেক্টিভ ইউজ গুলা কি, ঠিক আছে। ফোর্থ যেটা আমি আপনাদেরকে বললাম যেটা হচ্ছে গিয়ে আপনার ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টের অবজেক্টিভটা কি, এন্ড অবজেক্টিভটা আমি আবার লাস্টে আপনাদেরকে বলছি, ইট হেল্পস ইন মেকিং ইকোনমিক ডিসিশনস, ঠিক আছে, ইট শোজ ম্যানেজমেন্ট স্টিউয়ার্ডশিপ অফ রিসোর্সেস মানে পারফরমেন্স অ্যাসেসমেন্ট, আর লাস্টে হচ্ছে ইট হেল্পস ইন প্রেডিক্টিং এন্টিটিস ফিউচার ক্যাশ ফ্লো। আপনি ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট দেখে আপনি বুঝতে পারেন যাতে করে আপনার ফিউচার ক্যাশ ফ্লো কিরকম হবে। ওকে, সো এটা যখন আমরা জানি, নাম্বার 5 ইজ রেগুলেশন অফ অ্যাকাউন্টিং। সো ওয়াই দিস ইজ ইম্পর্টেন্ট, ঠিক আছে, দিস ইজ ইম্পর্টেন্ট, এটা কি কিন্তু আপনাকে একটা সুতার মতো করে দেখতে হবে যে আস্তে আস্তে কিভাবে আসছে আপনাদের। ওকে, যখন আমরা আপনাদেরকে সামে নিয়ে যাব বা প্রবলেম গুলাতে নিয়ে যাব তখন আপনার বুঝতে হবে যে কেন এই জিনিসটা আমরা করছি, কিসের বেসিসে আমরা করছি, নাহলে কিন্তু আমাদের অবজেক্টিভ লস্ট হবে। এন্ড একটা কথা বারবার আমি আপনাদেরকে বলি, যেটা
আপনাদের আগের পড়ালেখার এই পড়ালেখাগুলোর মধ্যে ডিফারেন্স কি? আগের পড়ালেখাগুলোর মধ্যে কোনো সিকোয়েন্স থাকতো না, কিন্তু এখনের প্রতিটা স্টাডি, প্রতিটা কন্টেন্ট কিন্তু দেখবেন যে আরেকটা কন্টেন্টে আপনাকে সাপোর্ট দিবে। সো একটা জায়গায় উইকনেস, ওটা যেটা হবে আপনাকে আরেকটা জায়গাতে আপনাকে উইকনেসটাকে কিউমুলেট করে বের করে মানে আরো বাড়িয়ে দিবে জিনিসটাকে। ওকে, সো এবার হচ্ছে অ্যাকাউন্টিং এর রেগুলেশন। সো রেগুলেশন বলতে আমরা যেটা জানি যে অ্যাকাউন্টিং যদি আজকে আমরা বলি, আমাদের ক্লাসে এখানে 150 জন আছি আমরা, সো 150 জন ভাবে আমরা অ্যাকাউন্টিং করব। সো সেটা যদি হয় তাহলে কি আমাদের ইউজার্সরা অ্যাকাউন্টিং ইনফরমেশন দেখে কোনো লাভবান হবে? তাদের কোনো কাজেই আসবে না এই ডেটাটা। ওকে, সো আমাদের ফার্স্টে জানতে হবে যে অ্যাকাউন্টিংটা কে রেগুলেট করে, কারা রেগুলেট করে, এন্ড কিভাবে রেগুলেটেড হয়। ওকে, সো দিস ইজ দি মোস্ট ইম্পর্টেন্ট থিং। নাম্বার 1, রেগুলেটিং অথরিটি হচ্ছে আমাদের লেজিসলেশন, বাট রেগুলেটিং টুল হচ্ছে আমাদের আইন। লেজিসলেশন মানে হচ্ছে ল। সো বাংলাদেশ যদি বলে থাকি, আমাদের আইন কানুন সবকিছু আসছে হচ্ছে আমাদের কোম্পানিজ অ্যাক্ট থাকতেছে, আমাদের বিসেক রেগুলেশন আছে, আর ব্যাংকের জন্য হচ্ছে ব্যাংক কোম্পানিজ অ্যাক্ট। সো এই ব্যাংক কোম্পানি অ্যাক্ট এন্ড কোম্পানিজ অ্যাক্ট যেভাবেই বলবে সেভাবেই আমাদের ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট প্রিপেয়ার করতে হবে। ওকে, এন্ড আপনাদের জন্য একটা ইজি জিনিস যেটা বলে থাকি, বোথ ব্যাংক কোম্পানি অ্যাক্ট এন্ড সিকিউরিটিজ এক্সচেঞ্জ রেগুলেশন এন্ড আমাদের কোম্পানিজ অ্যাক্ট প্রতিটাই আমাদের আইএস এন্ড আইএফআরএস 1 অনুযায়ী অ্যাকাউন্টিং স্টেটমেন্ট প্রিপেয়ার করতে বলা হয়েছে। ওকে, সো দ্যাট ইজ লেজিসলেশন, যে আইন বলে দেবে যে আমি কিভাবে আমি ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টস প্রিপেয়ার করবো। আমি চাইলেই একটা নিজের মতো করে প্রিপেয়ার করতে পারবো না। ওকে, এই তো গেল আইনের কথা। সেকেন্ড হচ্ছে অ্যাকাউন্টিং কনসেপ্টস অ্যান্ড ইন্ডিভিজুয়াল জাজমেন্ট। আচ্ছা, দিস ইজ অলসো অ্যান ইন্টারেস্টিং মানে কনভারসেশন যদি আমি আপনাদের সাথে শেয়ার করি। সো একে তো গেল আইন, কিন্তু আইনেরও তো ফাঁক ফোকর থাকে। আমি চাইলে তো এমন ভাবে অ্যাকাউন্টিং করতে পারি যে আমি একদম ট্রু পিকচারটা আমি কখনো দিলাম না, ঠিক আছে, বা এমন একটা কিছু করলাম যেটা দিলে ম্যানেজমেন্টের জন্য এটা ভালো হয়। ঠিক আছে, যেমন এক্সাম্পল আমি দিতে পারি যে ভ্যালুয়েশন যখন আমরা করি, আজকে যদি আমি কয়দিন পর পর যদি ভ্যালুয়েশন পাল্টাতে থাকি আমার অ্যাসেটের, যখন আমি জানি যে আমার ল্যান্ডের ভ্যালু বেড়ে যাচ্ছে, তাহলে আমার ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টস কিন্তু আপনার দেখবেন একটা বড় একটা ফিগার আসবে। ঠিক আছে, তো চাইলেই কি আমি করতে পারি? আমাদের অ্যাকাউন্টিং কনসেপ্ট বলে, কস্ট কনসেপ্ট যেটা আছে সেটা আমাদেরকে বলে যে যেই অ্যামাউন্টে আমি পারচেস করেছি অ্যাসেট, সেই অ্যামাউন্টে আমি তাকে শো করবো, এন্ড দ্যাট ইজ কল্ড হিস্ট্রিক্যাল কস্ট কনসেপ্ট। ওকে, সো এই জিনিসগুলো আমার জানতে হবে যে আমার অ্যাকাউন্টিং কনসেপ্ট উইল ডিকটেট যে কিভাবে আমি ভ্যালুয়েশন করব। যদি দেখা যাচ্ছে যে আমি করছি, আমি ফিক্সড অ্যাসেটে করছি, ফিক্সড কস্টে করছি, আপনি করছেন রানিং কস্টে, মার্কেট কস্টে, তাহলে যেটা হবে আপনার আর আমার ফাইন্যান্সিয়ালস ক্যান নেভার বি ইকুয়াল। সো এই অ্যাকাউন্টিং কনসেপ্টস গুলা, যেটা হচ্ছে একটা বললাম আপনাকে হিস্ট্রিক্যাল কস্ট কনসেপ্ট, আরো আছে অনেকগুলা কনসেপ্ট আছে আপনার, যেটা আমি আপনাদের সাথে ডিসকাস করব। একটা হচ্ছে অফসেটিং কনসেপ্ট আছে, প্রুডেন্ট কনসেপ্ট আছে। সো সেই কনসেপ্ট অনুযায়ী আমরা ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টকে প্রিপেয়ার করি আমরা। ওকে, আরেকটা যেটা বলছিলাম যে ব্র্যান্ড ভ্যালু, ব্র্যান্ড ভ্যালু হচ্ছে আমরা কিন্তু ব্র্যান্ড ভ্যালু যদি আমার কোম্পানির সেলফ জেনারেটেড হয়ে থাকে, we should never recognize them. So this is an accounting concept, যে সেলফ জেনারেটেড গুডউইল আমরা কখনো ফাইন্যান্সিয়ালসে রেকগনাইজ করি না। সো এখন যদি অ্যাকাউন্টিং কনসেপ্টটা নাই থাকতো, তাহলে দেখা যেত আপনি আপনার কোম্পানিতে ব্র্যান্ড ভ্যালু রেকগনাইজ করেছেন, আপনার অ্যাসেট বেশি আসবে, আমি রেকগনাইজ করিনি বলে আমার অ্যাসেটের ভ্যালু কম আসতো। ওকে, থার্ড যেটা কিনা আমি বলি, এটা কিন্তু বেসড অন ইম্পর্টেন্স আমি শেয়ার করছি জিনিসটা। থার্ড হচ্ছে আপনার অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ডস। সো আপনি যদি আইনও মানলেন, আপনি অ্যাকাউন্টিং এর যে রেগুলার হিস্ট্রিক্যাল যে কনসেপ্ট গুলো আছে সেগুলোও মানলেন, কিন্তু দেখা গেল কি যে আপনি অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ডস মানছেন না। অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড যদি আমরা বলে থাকি, আমাদের জন্য কোনটা অ্যাপ্লাই করে? আমাদের জন্য হচ্ছে আইএএসবি। আইএএসবি হচ্ছে ইন্টারন্যাশনাল অ্যাকাউন্টিং স্ট্যাটুটরি বোর্ড যেটা আছে, স্ট্যান্ডার্ডস বোর্ড, সরি, ইন্টারন্যাশনাল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ডস বোর্ড যেটা আছে আমাদের। ওকে, সো তারা যেই অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ডস গুলাকে পাবলিশ করে থাকে, দোজ আর আওয়ার অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ডস। সো আমরা একটা জিনিস জানি যে আইএএস আছে এন্ড আইএফআরএস আছে, যেটাকে তারা পাবলিশ করেন, সেই অনুযায়ী আমাদের অ্যাকাউন্টিংটা ফলো করতে হয়। যেটা শুরুতেই আমি আপনাদেরকে ক্লাসে দেখিয়েছি, আইএস 2 হচ্ছে আমাদের ইনভেন্টরি, ঠিক আছে, IS 8 হচ্ছে আমাদের এস্টিমেটস এন্ড এরার্স এন্ড অ্যাডজাস্টমেন্ট এন্ড রেকটিফিকেশন। সো এভাবে প্রতিটা কনসেপ্টের জন্য আপনাদের আইএএস আছে এন্ড আইএফআরএস আছে আর কি। ওকে, সো আপনারা একটা জিনিস দেখে তো বলবেন যে হোয়াট ইজ আইএফআরএস বক্স এন্ড আইএস প্লাস। দিস ইজ অ্যাকচুয়ালি মাই রিকোয়েস্ট টু ইউ স্টুডেন্টস, যে এই দুটা ওয়েবসাইট আপনারা আপনাদেরকে সাবস্ক্রাইব করে ফেলেন। আর আমি একটু বলে থাকি, এটা আমার কোনো ওয়েবসাইট না, আমি নিজের শিখতাম যে কোনো আইএফআরএস বা মানে আইএস এর ব্যাপারে আমার নলেজ ডেভেলপমেন্টের জন্য আমি ইয়ে করতাম। ওরা খুব সুন্দর গ্রাফিক্যাল ইনফরমেশন দিয়ে জিনিসটাকে ভিডিও দিয়ে আপনাদেরকে কনসেপ্ট গুলো আপনাদেরকে ক্লিয়ার করে। ওকে, সো দিস আর দ্য টু ওয়েবসাইটস আমি যেটা বিলিভ করি আপনারা স্টাডি করতে পারেন, পড়ালেখার পাশাপাশি জানতে পারবেন। অনেক চেঞ্জেস আসে, কারণ আইএস কিন্তু আপনার একটা চলমান জিনিস, কিন্তু আজকে যেটা আছে সেটা কিন্তু 1 বছর পরে দেখা যাচ্ছে নতুন স্ট্যান্ডার্ডস আসছে বা নতুন ইমপ্রুভমেন্ট আসছে। সো সেই জিনিসগুলো জানার জন্য দিস আর দ্য টু মানে কি
কি বলবো আর কি, সলিড ওয়েবসাইটস আর কি। আমাদের একটা আইএস প্লাসটা কি ওই যে ডেলোয়েটের ওয়েবসাইটে যেটা সেটা স্যার? এক্স্যাক্টলি হাউ ডু ইউ নো? ওকে স্যার, স্যার আমি দেখেছিলাম স্যার এটা। গুড টু নো। ঠিক আছে, দ্যাটস দ্য থিং। যেটা একটা জিনিস বলি, আপনাদের ক্লাসে যেটা হবে, যেটা সব ক্লাসে ইউজুয়ালি হয়, যে দেখা যায় কি যে মানে কেউ কোনো ইনফরমেশনে আপনি জানবেন বা আপনার একটা ওই সাপোর্ট আছে বা একটা ইয়ে আছে, নলেজ আছে। সো আমার কথা হচ্ছে যে এই জিনিসটা আপনারা কাইন্ডলি চেষ্টা করবেন যে সবার সাথে শেয়ার করতে নলেজটা। সো ওভারঅল আপনাদের ওই যে গ্রুপ এটা বাড়বে আর কি জিনিসটা। ঠিক আছে, আচ্ছা, ওকে। আর হচ্ছে হ্যাঁ, থ্যাংক ইউ ফয়সাল। আই থিঙ্ক দিস ওয়াজ নট আপডেটেড। ওকে, সো এটা এটা কি সিপিডি প্লাস হয়ে গেছে আর কি, রাইট ফয়সাল? আচ্ছা স্যার আইএফআরএস বক্সটা এখন সিবিডি বক্স যে ছিল সিলভিয়া, উনি এখন সিবিডি বক্স নামে চালায়। আচ্ছা আচ্ছা, গুড। মানে আই এম কোয়াইট সারপ্রাইজড আপনাদের ডেভেলপমেন্ট বা আপনাদের অ্যাটলিস্ট প্র্যাকটিস দেখে আর কি জিনিসটা। ঠিক আছে, দ্যাটস আ ভেরি গুড থিং। সো এটা ইট নিডস টু বি চেঞ্জড, এটাকে আপডেট করে নিন আর কি আপনারা। ঠিক আছে, সিপিডি বক্স, দ্যাট হোয়াট ফয়সাল হ্যাজ মেনশনড। ওকে, আচ্ছা। নাম্বার 4 হচ্ছে কমনলি ইউজড অ্যাকাউন্টিং প্র্যাকটিস। এটা হচ্ছে কাদের জন্য আমি বলি, এটা আমরা কখনো এই জিনিসটা আসলে দেখিনি, কারণ আমরা বাংলাদেশ, আমরা অ্যাকাউন্টিং কি বেসিকটাই আমরা খালি বুঝতাম, অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড প্রিপেয়ার করার মতো আমাদের কখনো কোনো ক্ষমতা কখনো ছিল না। এটা দেখবেন যে যদি কখনো জাপানে গিয়ে দেখেন বা ইন্ডিয়াতে গিয়ে দেখেন, বা সবচেয়ে বেস্ট এক্সাম্পল হচ্ছে আপনার ইউএসএ তে কিন্তু নিজস্ব অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ডস আছে ওরা, এন্ড ওরা কিন্তু মানে বাইরের কারো অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড কিন্তু ফলো করে না। এন্ড আইএস যেই কাজটা করে, আইএস এর কাজ হচ্ছে, আইএস বা আমাদের আইএসবি যেটা যে বোর্ড আছে, তারা যেটা করে ওয়ার্ল্ডের 160টা কান্ট্রির সাথে দে ফর্ম দ্য পার্টনারশিপ, এক অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড ফলো করা হবে। কিন্তু তার মধ্যে কিছু নন মেম্বার আছে, যেমন আমাদের জাপান আছে বা ইউএসএ আছে, তারা নিজস্ব অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ডস বা প্র্যাকটিস ফলো করে। যদি সোজা কথায় বলে থাকি, প্রতিটা দেশ তার নিজস্ব কিছু অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড ফলো করে। ঠিক আছে, সো এইগুলাই হচ্ছে আপনার অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ডস, যার অনুযায়ী আপনি ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টস প্রিপেয়ার করতে পারেন। আজকে যদি আমাদের কোম্পানি আইন বলতো যে তোমরা বাংলাদেশ অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ডস ফলো করো, তাহলে কিন্তু আমার আইএফআরএস অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ডস আর ফলো করা কিন্তু হতো না আমার। ওকে, তখন আমরা বলতো তো যে আমাদের গ্যাপ ফলো করার জন্য আর কি। গ্যাপ হচ্ছে জেনারেলি অ্যাকসেপ্টেড অ্যাকাউন্টিং প্রিন্সিপালস আর কি। ওকে, আর লাস্ট বাট নট দ্য লিস্ট হচ্ছে এই 4টা জিনিস ফলো করার পর যেটাকে আপনার মেনটেন করতে হবে, দ্যাট ইজ ট্রু অ্যান্ড ফেয়ার প্রেজেন্টেশন। সো ট্রু অ্যান্ড ফেয়ার প্রেজেন্টেশন বলতে ট্রু হচ্ছে গিয়ে ইট দ্য ডেটা হ্যাজ টু বি কারেক্ট, আর ফেয়ার মানে হচ্ছে ইট হ্যাজ টু বি ফ্রি ফ্রম বায়াস বা সাবজেক্টিভ জাজমেন্ট। ওকে, কারণ এই জিনিসটা কেন ইম্পর্টেন্ট আমি বলি, আমি সব আইন মেনেও আমি রং জিনিস রিপোর্ট করতে পারি, যে সব আইন মেনেও আমি এমন একটা বায়াস ইনফরমেশন করলাম যেটাতে হয়তো আমার ইউজার্সরা আপনার ইয়ে হলো, যে ভিক্টিমাইজড হলো, বা ম্যানেজমেন্ট হয়তো প্রপার ইনফরমেশন দিচ্ছে না মার্কেটের কাছে। ওকে, সো ওই জিনিসটার জন্য আমাদের এই ট্রু অ্যান্ড ফেয়ার ভিউ, এটাও হচ্ছে একটা রেগুলেশন, যে যদি আমি ফেয়ার মানে ভিউ যদি আমি না ইনশিওর করি, তাহলে মি অ্যাজ ম্যানেজমেন্ট মানে আই উইল বি ইন ট্রাবল। আপনারা আরেকটা জিনিস হয়তো জেনে থাকবেন, যদিও এটা আমাদের পড়ার সাথে ইনভলভ না, সার্ভেন্স অক্সিলিজ নামে একটা অ্যাক্ট এসেছে আপনার। ঠিক আছে, এই ফাইন্যান্সিয়াল ক্রাইসিসের পর 2010-এ। সো 2010-এ ফাইন্যান্সিয়াল ক্রাইসিসের পর যেটা একটা এই আইন আসছে, এই আইনে যে কথাটা বলা আছে স্পেসিফিক্যালি, যে ম্যানেজমেন্ট, সিইও বা ম্যানেজমেন্ট বোর্ড, দে উইল হ্যাভ টু সাইন দ্য ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টস, স্পেসিফিক্যালি মেনশনিং যে এটার জন্য যদি কোনো কিছু হয় দে উইল বি হোল্ড রেসপন্সিবল। এন্ড এখানে কিন্তু শাস্তি আছে, 5 ইয়ার্স জেল আছে, ফাইন্যান্সিয়াল পানিশমেন্ট আছে। ওকে, সো এই জিনিসগুলো আস্তে আস্তে এখন আসছে আইন আকারে জিনিসটা। ওকে, সো দিস ইজ অল অ্যাবাউট রেগুলেশন অফ অ্যাকাউন্টিং, যে আমরা যে অ্যাকাউন্টিং করছি কিসের বেসিসে করছি জিনিসগুলোকে। সো আমরা এখন যেটা আসলে ফোকাস করব সেটা হচ্ছে অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ডস অনুযায়ী আমরা ফোকাস করব। ওকে, আচ্ছা, মুভিং অন। ওকে, স্যার ব্র্যান্ড ভ্যালু রিকগনাইজ করে কে? ব্র্যান্ড ভ্যালু ওকে, ঠিক আছে, আমি আপনাকে একটা জিনিস বলি। ব্র্যান্ড ভ্যালু দু রকম হয়। একটা হচ্ছে আমার ইন্টারনালি জেনারেটেড যেটা ব্র্যান্ড ভ্যালু। ওকে, লেটস জাস্ট সে আপনি কোকা কোলা কোম্পানিতে আছেন। সো কোকা কোলা কোম্পানি কিন্তু তার মানে 100 বছর বা 150 বছর ধরেই কিন্তু সে কিন্তু কোকা কোলা কোম্পানি হিসাবে আছে। সো তার যে একটা আলাদা ব্র্যান্ড আছে, এন্ড উই নো ফর শিওর ইটস আ ভেরি ভ্যালুয়েবল ব্র্যান্ড, কিন্তু সে তার ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টসে কখনোই সেটা শো করতে পারবে না। দ্যাটস হোয়াট উই কল ইন্টারনালি জেনারেটেড ব্র্যান্ড। ওকে, আরেকটা কেস হতে পারে, যখন আপনার কোকা কোলা কোম্পানি যখন আপনার ক্যাডবেরিকে যখন কিনে ফেললো, ঠিক আছে, আপনার 2003-তে না 2004-এ এসে, সো তখন যে ফাইন্যান্সিয়াল পারচেজটা সে করলো, করার সাথে সাথে সে কিন্তু তার ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টসে কিন্তু ক্যাডবেরির ব্র্যান্ড ভ্যালুটা সে ওখানে ঢুকিয়ে নিল। এখন জিনিসটা আসতে পারে, একটা হচ্ছে ইন্টারনালি জেনারেটেড যেটা ব্র্যান্ড ভ্যালু, সেটা উই নেভার রেকগনাইজ। ঠিক আছে,
আর আরেকটা হচ্ছে যেটা আপনি অ্যাকুয়ার্ড ব্র্যান্ড ভ্যালু, যেটা যেটা পারচেস করে যে ব্র্যান্ড ভ্যালুটা পাচ্ছেন, দ্যাট উই হ্যাভ টু রিকগনাইজ এন্ড দ্যাট উই মাস্ট, মানে দ্যাট উই ডু রিকগনাইজ আর কি আপনার। ওকে, সো এটাই হচ্ছে, সো ব্র্যান্ডের ভ্যালুয়েশনটা আমার সেটাই শুধু থাকবে, যেটা হচ্ছে পারচেস কনসিডারেশন, যেটা নাম্বার 1। আর নাম্বার 2 হচ্ছে পারচেস কনসিডারেশনের আপনার ওই অ্যামাউন্টটা আমি তখন শো করতে পারবো ইন মাই ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টস, যেখানে আমরা ইনট্যাঞ্জিবল অ্যাসেট বলে থাকি, সেখানে শো করতে পারবো। ক্লিয়ার নোবেল? স্যার এক্ষেত্রে ব্র্যান্ড ভ্যালুটা আইডেন্টিফাই করছে কে? দ্যাট মিন্স এটা কত টাকা দিয়ে আমরা ক্যাডবেরি বিক্রি হয়েছে কোকা কোলার কাছে, মানে এই ব্যাপারটা রিকগনাইজ করছে, ভ্যালু অ্যামাউন্টটা ওইটা আইডেন্টিফাই করলো কে? আচ্ছা, গুড কোশ্চেন, মানে গুড কোশ্চেন। শোনেন, এখানে খুব মজার জিনিস আছে, এ তো আপনি আমার একটা ইন্টারেস্টের এরিয়াতে আপনি ইয়ে করলেন, বাট আই উইল বি ভেরি ব্রিফ। ওকে, এখানে যেটা হয়, আমাদের দেশে তো আসলে ইন্টারনাল সার্টিফাইড ভ্যালুয়ার বলে কিছু নাই, ঠিক আছে? সো আমাদের দেশে আসলে এই জায়গাগুলোতে অনেক গ্রে এরিয়া আছে। ওকে, যে ভ্যালুয়েশনটা আসলে কিভাবে হয়, ভ্যালুয়েশনের জন্য সবচেয়ে সহজ পন্থা হচ্ছে আপনার মার্কেট ভ্যালু। আপনি যদি আজকে জানেন যে ক্যাডবেরির মার্কেট ভ্যালুয়েশন কত, ঠিক আছে, তো সেই ক্যাডবেরির মার্কেট ভ্যালুয়েশন যত আছে তার থেকে যদি বেশি অ্যামাউন্ট আপনি পে করে থাকেন, যদি 100 টাকা থাকে হচ্ছে তার ভ্যালুয়েশন, আর যদি 110 টাকা পেমেন্ট করে আসেন, ওই 10 টাকাটা হচ্ছে আমার ওই তার ব্র্যান্ডের ভ্যালুয়েশনটা কি আপনার, ঠিক আছে? এইটাই। আর যদি আমাকে আসলে আরো প্রপারলি বলতে চান যে এক্স্যাক্টটা কি হওয়া উচিত, যদি আজকে সার্টিফাইড ভ্যালুয়ার থাকতো, সে করতো কি, 100 টাকার উপর যে 110 টাকা আছে, ওই 10 টাকাকে আরো সে ভাঙতো, ভেঙে এক্স্যাক্ট ভ্যালুয়েশনের ফিউচার ভ্যালু ফোরকাস্ট করে যে ভ্যালুয়েশনটা পেতো, দ্যাট উড হ্যাভ বিন ইউর ব্র্যান্ড ভ্যালু। ঠিক আছে, বাট আমরা আসলে ওই পর্যন্ত ভাবে যাই না, আমরা হচ্ছে এনিথিং এক্সেস ওভার অ্যাসেট ভ্যালু, দ্যাট ইজ মাই ব্র্যান্ড ভ্যালু, এভাবে আমরা রেকগনাইজ করে আসি। ওকে, আচ্ছা, সো নোবেল? জি স্যার। হ্যাঁ, মেহেদি একটু মিউট করেন কাইন্ডলি। আচ্ছা, ওকে, সো যেটা আমরা বলছিলাম যে আরেকটা জিনিস আমাদের জানতে হবে, সেটা হচ্ছে কোয়ালিটেটিভ ক্যারেক্টারিস্টিক্স অফ ফাইন্যান্সিয়াল ইনফরমেশন। আচ্ছা, আপনারা এখন বলবেন যে এই কোয়ালিটেটিভ ক্যারেক্টারিস্টিক্স এর ইম্পর্টেন্সটা কি? এটা IAS 1 ডিফাইন করে দিয়েছে যে আপনার ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট যেটা প্রিপেয়ার করবেন বা ফাইন্যান্সিয়াল ইনফরমেশন যেটা আপনি পোর্ট্রে করবেন, তার মধ্যে দুটা কোয়ালিটি থাকতে হবে, মানে দুটা জিনিস থাকতে হবে। একটা হচ্ছে কোয়ালিটেটিভ ক্যারেক্টারিস্টিক, সরি আপনাকে বলি, কোয়ালিটেটিভ ক্যারেক্টারিস্টিক থাকতে হবে, তার মধ্যে দুটা হচ্ছে ফান্ডামেন্টাল, আর চারটা হচ্ছে আপনার এখানে যেটা আছে এনহ্যান্সিং কোয়ালিটেটিভ ক্যারেক্টারিস্টিক্স। ওকে, দিস স্লাইড ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর MCQ। কারণ কি হয় আমি আপনাদেরকে বলি, যেটা আমি এবার দেখেছি, and আমি এটা দেখে আমি আসলে খুব ফ্রাস্ট্রেটেড হয়ে গেছি যে স্টুডেন্টদেরকে আসলে এর থেকে টাফ টাইম দেওয়ার মতো আর কিছু নাই। আপনাকে যদি বলে উইচ অফ দ্য ফলোইং, ঠিক আছে, আর দি ফান্ডামেন্টাল ক্যারেক্টারিস্টিক্স অফ ফাইন্যান্সিয়াল ইনফরমেশন, আপনাকে এইখান থেকে 4টা দিল, এখান থেকে ধরেন 2টা দিল, বা ধরেন এখান থেকে একটা দিল, এখান থেকে আপনার 3টা দিল, আপনার সেখান থেকে তাকে বের করতে হবে। সো ইফ ইউ আর নট অ্যাওয়্যার, আপনি এখানে রং চয়েস সিলেক্ট করবেন এন্ড মনে করবেন যে কেন এই টাইপের কোশ্চেন আসলো, বাট এই টাইপের কোশ্চেন, এই টাইপের স্ট্যান্ডার্ড কিন্তু সেট করে দিয়েছে IAS 1 স্পেসিফিক্যালি। এন্ড আমি বারবার একটা কথা বলছি যে চ্যাপ্টার 1 স্পেসিফিক্যালি ইজ অ্যাবাউট IAS 1 and these slides are extremely important for your MCQs. Okay, so if I move on, যে ফাইন্যান্সিয়াল ইনফরমেশন যেটা আমরা আসলে প্রেজেন্ট করি, তার দুইটা ফান্ডামেন্টাল ক্যারেক্টারিস্টিক্স আছে, মানে এই কোয়ালিটি দুটো থাকতেই হবে আপনার, নাহলে আমি বলবো যে ফাইন্যান্সিয়াল ইনফরমেশন ইজ ইনফেরিয়ার বা আনইউজুয়েবল। ঠিক আছে, সো নাম্বার 1 ইজ রেলেভেন্স, ডেটাটাকে রেলেভেন্ট হতে হবে, মানে ডেটাটার প্রেডিক্টিভ পাওয়ার থাকতে হবে বা কনফার্মেটরি ভ্যালু থাকতে হবে। এই দুটো জিনিস খুব ইন্টারেস্টিং আপনার। রেলেভেন্সি মানে কি, এই ডেটাটাকে আপনি দিয়ে আপনি ফিউচার ইনভেস্ট করবেন কি করবেন না সেটা মানে ডিসাইড করতে পারবেন। ঠিক আছে, আর কনফার্মেটিভ ভ্যালু হচ্ছে যে যেই ডেটাটা আছে সেটাকে যদি আপনি রিভিউ করতে চান বা অ্যানালাইজ করতে চান, আপনাকে ওই ব্যালেন্সটাই সে প্রেজেন্ট করবে, যে ব্যালেন্সটা আপনি ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টে আপনি পাচ্ছেন, তার মানে ইটস অ্যাকিউরেট আর কি। ওকে, সো রেলেভেন্সি, ডেটাটা রেলেভেন্ট যদি না হয়, ইট লুজেস ইটস ভ্যালু। আর নেক্সট হচ্ছে আপনার ফেথফুল রিপ্রেজেন্টেশন। ফেথফুল রিপ্রেজেন্টেশন বলতে আমরা 3টা পয়েন্টকে আমরা হাইলাইট করি। এই QC যেটা দেখতেছেন 12, 13, 14, এগুলো কিন্তু আমার নিজের বানানো লেখা না, এটা কিন্তু আমাদের IAS 1 অনুযায়ী কোয়ালিটেটিভ ক্যারেক্টারিস্টিক্স কে এইভাবে তারা কিন্তু কোড দিয়ে ডিফাইন করে কিন্তু জিনিসটা। ওকে, সো কোনো জায়গাতে যদি অডিটে যদি কখনো ফেইলার হয়, তারা QC দিয়ে ফেইলার দিয়ে দেয়, তখন আপনি বুঝবেন যে কোন কম্পোনেন্টে হি হ্যাজ ফেইলড বা তার ডেফিসিয়েন্সি আছে। ওকে, সো ফেথফুল রিপ্রেজেন্টেশন, এটা হচ্ছে ডেটাটাকে যখন আপনি পোর্ট্রে করবেন, ইট হ্যাজ টু বি কমপ্লিট। ডেটাতে যদি সব ইনফরমেশন না চলে আসে, তাহলে আমরা বলবো যে দিস ডাজ নট ফেথফুলি রিপ্রেজেন্ট
দ্য ফাইন্যান্সিয়াল ইনফরমেশন। ওকে, সেকেন্ড ইজ নিউট্রালিটি। নিউট্রালিটি হচ্ছে আপনার এখানে কোনো বায়াস নাই, একদম ফেয়ার ভিউ প্রেজেন্ট করছেন, ফ্রি ফ্রম এরার্স, ভুল ভ্রান্তি নাই। এই জায়গাটা অনেকে কনফিউজ করেন আপনারা, কেউ মনে করে যে ফ্রি ফ্রম এরার মানেই তো আমার নিউট্রাল। ব্যাপারটা কিন্তু তা না। আপনার ডেটাতে কোনো ভুল নাও থাকতে পারে, কিন্তু আপনি বায়াস এখানে ইনজেক্ট করে নিয়ে আসছেন। ঠিক আছে, একটা এক্সাম্পল আমি আপনাকে দিই। আপনি IS1 একদম স্পেসিফিক IS প্রপারলি ফলো করেছেন, কিন্তু আপনি বায়াস রেখে দিয়েছেন। লেটস জাস্ট সে ফর এক্সাম্পল, আপনি যদি আজকে একটা ফিক্সড অ্যাসেট আপনি ডিসপোজ করে দেওয়ার প্ল্যান করেন, আপনাকে তাকে কিন্তু আলাদা করে আপনার ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টসে কিন্তু প্রেজেন্ট করতে হবে, অ্যাসেট হেল্ড ফর ডিসপোজাল, রাইট? কিন্তু আপনি জানেন যদি আমি অ্যাসেট হেল্ড ফর ডিসপোজাল শেয়ার করি, আমার শেয়ারের ভ্যালু কমে যাবে মার্কেটে। ঠিক আছে, সো এই জন্য আপনি কি করলেন, আপনি তাকে ইচ্ছা করে প্রপার্টি প্ল্যান্ট এন্ড ইকুইপমেন্টের মধ্যেই তাকে আপনি শো করেছেন। সো টেকনিক্যালি কিন্তু আপনি তাকে ইটস ফ্রি ফ্রম এরার্স, কিন্তু এখানে আপনি একটা বায়াসনেস শো করছেন একই জিনিসটা। ওকে, সো ডেটা হ্যাজ টু বি কমপ্লিট, নিউট্রাল এন্ড ফ্রি ফ্রম এরার্স ইন অর্ডার টু বি ফেইথফুলি রিপ্রেজেন্টেটিভ। আমি এটা খুব সহজভাবে এটাকে আপনাদেরকে গাইড করব, যেটা হচ্ছে কখনো যদি জানতে চান যে ফাইন্যান্সিয়াল ইনফরমেশনের কোয়ালিটেটিভ ক্যারেক্টারিস্টিক্স কি, দুইটা, রেলেভেন্স এন্ড ফেইথফুল রিপ্রেজেন্টেশন। সো এটাকে আমি এইভাবে মনে রাখি, RF হিসাবে মনে রাখি আর কি আপনার, ঠিক আছে? আর এনহ্যান্সিভ কিউসি কে, যেটা কোয়ালিটেটিভ ক্যারেক্টারিস্টিক, মনে রাখি CVTU। আমি সবসময় একটা জিনিস বলবো আপনাদেরকে, যে এইভাবে করে থাকলে কিছু কিছু পয়েন্ট খুব সহজে মনে রাখতে পারবেন। CVTU মানে হচ্ছে দ্য ডেটা ক্যান বি কম্পেয়ার্ড, সিমিলার অর্গানাইজেশনের আগের পিরিয়ড থেকে পরের পিরিয়ড আপনি অ্যানালাইজ করতে পারবেন, বা ডিফারেন্ট অর্গানাইজেশন সিমিলার ইন্ডাস্ট্রিতে আপনি যদি কম্পেয়ার না করতে পারেন, ইট লুজেস ইটস কোয়ালিটেটিভ মানে ক্যারেক্টারিস্টিক আর কি আপনার। ওকে, বাট দিস ইজ এনহ্যান্সিং, দিস ইজ নট ফান্ডামেন্টাল। ভেরিফায়াবিলিটি মানে হচ্ছে যে ডেটাটা আছে সেটাকে আপনি অ্যাসেস করতে পারেন, কনফার্ম করতে পারবেন। দিস ইজ দ্য সেম অ্যাজ কিন্তু আপনার এই যে কনফার্মেটরি ভ্যালু, ভেরিফায়াবিলিটিটা। টাইমলিনেস হচ্ছে আপনি যদি টাইমের পরে যদি ডেটা প্রেজেন্ট করেন, বা রাইট টাইমের ডেটা যদি আপনার ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টে না থাকে, তাইলে ইট লুজেস ইটস ভ্যালু। আর লাস্ট হচ্ছে আন্ডারস্ট্যান্ডেবিলিটি, যে কথাটা আমি একটু আগে বলেছিলাম, যে সিন্স দিস ইজ গোয়িং টু বি প্রেজেন্টেড টু আ ওয়াইড রেঞ্জ অফ ইউজার্স, আপনার তাদেরকে আন্ডারস্ট্যান্ড করার মতো ডেটাটা থাকতে হবে। দ্যাট ডাজ নট মিন যে এমন লেম্যান টার্মে আপনি করছেন, ঠিক আছে, যেটা কিনা আসলে একদম ফুল এফএফে বড় হয়ে গেছে আপনার ফাইন্যান্সিয়াল, সেটাও না। কিন্তু এমন ভাবে প্রেজেন্ট করবেন না যেটা করলে অনেক ইউজার আপনার বুঝবেন আপনার ডেটাটা। মানে এই আন্ডারস্ট্যান্ডেবিলিটির জন্যই আমরা আসলে IS ফলো করি, একটা কম্প্যাক্ট একটা স্ট্যান্ডার্ডটা মেনটেন করার জন্য। এনিবডি, এনি কোশ্চেন্স অ্যাবাউট ফান্ডামেন্টাল মানে ক্যারেক্টারিস্টিক্স অ্যান্ড এনহ্যান্সিং ক্যারেক্টারিস্টিক্স? দিস ইজ আ ভেরি ইম্পর্টেন্ট স্লাইড আপনাদের MCQর জন্য। স্যার, জি, কনফার্মেটরি ভ্যালুটা বলতে আর কি ন্যাচারাল এন্ড ফ্রি ফ্রম এরর্স একটু রিপিট করতেন আচ্ছা ঠিক আছে। ফার্স্ট অফ অল আমি কনফার্মেটরি ভ্যালুটার ব্যাপারে বলছি, ঠিক আছে? কনফার্মেটরি ভ্যালু হচ্ছে, লেটস জাস্ট সে আমি একটা রিসিভেবলস এর একটা ব্যালেন্স আমি শো করেছি ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টে, যে 1000 টাকা শো করেছি। ওকে, সো কনফার্মেটিভ ভ্যালু মানে হচ্ছে, আজকে যদি আমি আমার কাস্টমারের কাছে চিঠি পাঠাই, চিঠি পাঠালে যদি ওরা আমাকে কনফার্ম করে দেয় যে হ্যাঁ, এই 1000 টাকাই হচ্ছে আমার তার কাছে দেনা আছে এই বিজনেসের কাছে, সো উই ক্যান ডেফিনেটলি সে যে যে ব্যালেন্স গুলো আমরা ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টে পাচ্ছি, দোজ ক্যান বি কনফার্মড। ঠিক আছে নাহার, আপনি কি ক্লিয়ার? মানে when the balances can be confirmed, ঠিক আছে, যদি আমরা এখানে কিছু ইভ্যালুয়েশন করি, যদি অ্যাসেসমেন্ট করে থাকি, তাহলে আমরা বলবো ইট হোল্ডস কনফার্মেটরি ভ্যালু। যদি অন্য কিছু হয়, আজকে আজকে একটা লায়াবিলিটি দেখছেন আপনি, একটা পেয়েবল আছে আপনার এখানে ধরেন 1000 টাকা, কিন্তু আপনি কোনো এই পেয়েবলের কোনো কিছুই খুঁজে বের করতে পারেনি, ইউ ডু নট নো যে এটা কাকে পে করব, কত টাকা পেমেন্ট করব, তাইলে উই সে দ্য ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট ল্যাক্স কনফার্মেটরি ভ্যালু। আর যদি এটা কনফার্মেটরি ভ্যালু ল্যাক করে, তার মানে ইট লুজেস ইটস রেলেভেন্স। ঠিক আছে, এই জিনিসটা। আরেকটা জি, হচ্ছে কনফার্মেশন লেটার পাঠিয়ে হচ্ছে যে ওই যে কনফার্মেটরি ভ্যালুটা হচ্ছে যে এনশিওর করি। এক্স্যাক্টলি, দিস ইজ ওয়ান। আরেকটা কথা বলি, আজকে আপনার ফিক্সড অ্যাসেট দেখছেন আপনার ইয়েতে আছে, ফ্যাক্টরিতে আছে। সো আপনি যদি ফিক্সড অ্যাসেটের ভ্যালুটা যদি আপনি কনফার্ম করতে চান, এন্ড কনফার্ম করে যে ভ্যালুটা আপনার ফাইন্যান্সিয়ালসে আছে, এন্ড সেই ভ্যালুটাই যদি দেখেন যে আপনার হিসাবের সাথে বা ইভ্যালুয়েশনের সাথে মিলে যাচ্ছে, তখন আমরা বলবো দিস ডেটা হ্যাজ রেলেভেন্স এন্ড দিস ব্যালেন্স ক্যান বি কনফার্মড। যদি আজকে একটা ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট আপনি প্রিপেয়ার করেন, আপনার রিসিভেবলের ব্যালেন্স আপনি দেখছেন কনফার্ম করতে পারছেন না, আপনার লায়াবিলিটির ব্যালেন্স কনফার্ম করতে পারছেন না, আপনি ফিক্সড অ্যাসেটের ভ্যালু কনফার্ম করতে পারছেন না, দ্যাট উই সে যে ইট হ্যাজ লস্ট ইটস রেলেভেন্স। মানে এটার ফান্ডামেন্টাল যে কোয়ালিটেটিভ ক্যারেক্টারিস্টিক হচ্ছে রেলেভেন্ট থাকা, এন্ড রেলেভেন্সের একটা ব্রাঞ্চ হচ্ছে আপনার কনফার্মেশনের অ্যাবিলিটি, সেটাই হচ্ছে না। আমরা কিন্তু মেইন যে অডিট করি, আমরা কিন্তু এই কাজটা করে থাকি আসলে, এই কোয়ালিটেটিভ ক্যারেক্টারিস্টিককে আমরা আসলে এনশিওর করি। আর প্রেডিক্টিভ ভ্যালুর কাজ হচ্ছে কিন্তু ফাইন্যান্সিয়াল অ্যানালিস্টদের, নট অডিটার্স। আমাদের কাজ হচ্ছে এই জায়গাতে।
ওকে, আর ম্যানেজমেন্টের কাজ হচ্ছে এই জায়গাটা, ফেথফুল রিপ্রেজেন্টেশন, কমপ্লিটনেস, নিউট্রাল এন্ড ফ্রি ফ্রম এরার্স। ওকে, আচ্ছা Neutral and free from errors এর একটু স্যার যদি প্রিডিক্টিভ ভ্যালুটা যদি আরেকটু ক্লিয়ার করতেন স্যার। আচ্ছা ঠিক আছে, আমি ওটা বলছি, আগে ফ্রি ফ্রম এরার্সটা আসি। QC14, ঠিক আছে, QC14 ফ্রি ফ্রম এরার্স হচ্ছে আপনি ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট করছেন, আপনি দেখা গেল কি যে আপনি যে অ্যামাউন্টের ট্রানজেকশন হচ্ছে সেই অ্যামাউন্টই আপনি রেকর্ড করেননি, বা দেখা গেল আপনি ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট প্রিপেয়ার করেছেন, এক লেগের ট্রানজেকশন করেছেন, আরেক লেগের ট্রানজেকশন আপনি করেননি। ওকে, সো সোজা কথা হচ্ছে কি, ভুল থাকা মানেই হচ্ছে আপনার ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টের রিপ্রেজেন্টেশন ইজ নট ফেথফুল। ঠিক আছে, এইটাই। আর শাহাদাত, ক্লিয়ার? স্যার আমি নিউট্রাল আর ফ্রি ফ্রম এরর্স এর মধ্যে জানতে চাচ্ছি, আর হচ্ছে যে রেলেভেন্স এর ক্ষেত্রে আমরা যে কনফার্মেটরি ভ্যালু ব্যবহার করছি আর এনহ্যান্সিং কোয়ালিটি যে কনফার্মেটিভ ভ্যালু, এটার দুইটার ডিফারেন্সটা কি একটু যদি বলতেন। এনহ্যান্সিং এর মধ্যে যেটাকে করেছি ভেরিফায়াবিলিটি, রাইট? আচ্ছা, আর কনফার্মেটরি হচ্ছে যেটা, ঠিক আছে আমি আসছি একটা একটা করে। ফার্স্ট অফ অল নিউট্রালের ব্যাপারটা আর ফ্রি ফ্রম এরার্স এর ব্যাপারটা একটু বলি। আজকে আপনি ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট প্রিপেয়ার করছেন, আপনার ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টে কোনো ভুল ভ্রান্তি নাই, একদম অ্যাকুরেট, ঠিক আছে, কিন্তু অ্যাকুরেট ডাজ নট মিন যে এখানে কোনো বায়াস নাই। যেটার এক্সাম্পল আমি একটু আগে দিয়েছিলাম, আরো সহজ ইনফরমেশন দিই আপনাকে, তাহলে বুঝবেন যে ফাইন্যান্সিয়াল লিজ অ্যান্ড অপারেটিং লিজ যদি আপনারা বুঝে থাকেন, বা আমি একটু এক্সপ্লেন করি। অপারেটিং লিজ যখন আপনি করবেন, আপনি ধরেন আজকে একটা বিল্ডিং ভাড়া নিয়েছেন, ভাড়া নিলে যেটা হবে, যদি 10 বছরের লিজ করে থাকেন, আপনি 10 বছর তাকে তার একটা সার্টেন রেন্ট চার্জ আপনি দেবেন। ওকে, দ্যাট ইজ ইয়োর অপারেটিং লিজ। ওকে, আর আরেকটা হচ্ছে আমার ফাইন্যান্সিয়াল লিজ। ফাইন্যান্সিয়াল লিজ হচ্ছে এমন একটা জিনিস, যখন আপনি এই এগ্রিমেন্ট করবেন, আপনি কিন্তু এই অ্যাসেটটাকে নিজের অ্যাসেটের মতো ইউজ করবেন। সো তখন কিন্তু ফাইন্যান্সিয়াল লিজ হলে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টে আমার অ্যাসেট হিসেবে তাকে শো করতে হয়, একটা ফাইন্যান্সিয়াল লিজ লায়াবিলিটি হিসাবেও কিন্তু একটা লায়াবিলিটি আমার রেকর্ড করতে হচ্ছে কিন্তু ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টে। সো এখানে অনেকে যেই কাজটা করে, এটা মেইনলি এয়ারলাইনার্স এই কাজটা করতো, তারা করে কি প্লেন লিজ নিত বিভিন্ন এয়ারবাসের কাছ থেকে, বা ওসব বড় বড় বোয়িং এর কাছ থেকে আপনার প্লেন 100 ইয়ার্স লিজ নিত, বা 50 ইয়ার্স লিজ নেয়। লিজ নিয়ে যখন আপনি প্লেনটাকে ইউজ করতেছেন, টেকনিক্যালি জিনিসটা কি, ইউ আর ইউজিং দিস অ্যাজ ইউর ওন অ্যাসেট। সো যেই জিনিসটাকে আপনি নিজের অ্যাসেটের মতো আপনি ইউজ করতেছেন, ঠিক আছে, যেটা টার্মস এন্ড কন্ডিশনস এন্ড রেফারেন্স একটা নিজের অ্যাসেটের মতোই আপনার হচ্ছে, তাইলে শুড নট ইউ শো দিস ইন ইউর ব্যালেন্স শিট। ঠিক আছে, বাট আমরা যখন তাকে অপারেটিং লিজ হিসাবে আমরা তাকে ট্রিটমেন্ট করতেছি, তাকে আমরা কখনো ব্যালেন্স শিটে ফিক্সড অ্যাসেট হিসাবে দেখাই না, তাকে আমরা জাস্ট একটা রেন্টাল লিজ, একটা এক্সপেন্স, একটা হেডার হিসাবে আমরা শো করি আর কি জিনিসটা। সো এই জন্য যেটা আমি বলছিলাম যে এই নিউট্রালিটিটার ব্যাপারটা এতটাই ইম্পর্টেন্ট। জাস্ট এটা এক্সাম্পল, যে আপনি বায়াস করে অ্যাকাউন্টিং স্টেটমেন্ট অনেক চেঞ্জ করে দিতে পারেন। ঠিক আছে, আরো এবার সহজ একটা এক্সাম্পল বলি আপনাদেরকে, ডেপ্রিসিয়েশন চার্জ। ঠিক আছে, ডেপ্রিসিয়েশন চার্জ, আজকে যদি আপনি একটা অ্যাসেট কিনেন, আপনি জানেন এটার জন্য বেস্ট ইউজ হচ্ছে স্ট্রেট লাইন মেথডের ডেপ্রিসিয়েশন, কিন্তু আপনি করলেন কি, তাকে রিডিউসিং ব্যালেন্স মেথড ইউজ করতেছেন। রিডিউসিং ব্যালেন্স ইউজ করলে কি হয়, শুরুর দিকে আপনার প্রফিট কমে যাবে, কারণ আপনার ডেপ্রিসিয়েশন চার্জ বেশি হয়। তো যখন আপনি ফাইন্যান্সিয়াল মানে অ্যাকাউন্টিং এর প্রফিটাবিলিটি যখন ম্যানেজ করতেছেন, স্টিকিং টু অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ডস, সেটাকে আমরা বলবো যে ইট হ্যাজ বায়াস। ঠিক আছে, এই কথাটাই আর কি। একটা কি অ্যান্সার হলো? জি, বায়াস হচ্ছে যে উইলিংলি করে, যে ইচ্ছা করে, আর ফ্রি ফ্রম এররটা হয় আনউইলিংলি, তাই তো? এক্স্যাক্টলি অ্যাবসলিউটলি কারেক্ট, এটা আমার ভুল হয়ে গেছে আর কি। ঠিক আছে, আর বায়াসের ব্যাপারটা একটু যদি আমি বলি, বায়াস মানে উইলিংলি যদি ভুল করি, ঠিক আছে, ওটাও কিন্তু আমার এরর কিন্তু। ঠিক আছে, কিন্তু যদি ভুল না করে যদি আমি পিকচারটা চেঞ্জ করে দেই, ঠিক আছে, দ্যাট ইজ বায়াস। ঠিক আছে, অ্যাকাউন্টিং ইজ ভেরি নুয়ান্স সাবজেক্ট, আমি একটা কথা বলে থাকি, ভেরি টেকনিক্যাল এরিয়া। সো এই জায়গাতে ফার্স্ট লেভেল অফ অ্যাকাউন্টেন্ট কারা, যারা অ্যাকাউন্টিং আইএস বা আইএফআরএস জানে। সেকেন্ড লেভেল অফ অ্যাকাউন্টিং বা অ্যাকাউন্টেন্ট যারা, তারা হচ্ছে গিয়ে এগুলাকে নিয়ে, নাম্বার গুলাকে নিয়ে যারা আসলে মার্কেট প্লে করতে পারে। ঠিক আছে, আইনের ভিতর থেকে, নিউট্রালিটির ভিতর থেকে থেকে যখন ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট প্রিপেয়ার করতে পারে, আর আপনাদের অডিটরদের কাজ হচ্ছে এগুলাকে ধরা অ্যান্ড ম্যানেজমেন্ট রিপোর্টে এগুলাকে নিয়ে আসা। ওকে, আচ্ছা, আরেকটা জিনিস ছিল আপনার, কার জানি কোশ্চেন ছিল যে ভেরিফায়াবিলিটির সাথে আমার কনফার্মেটরি ভ্যালুর একটা মানে ইয়ে চাচ্ছিলেন, যে হোয়াট আর দি অ্যাকচুয়াল ডিফারেন্সেস, রাইট? জি স্যার আমি শাহাদাত, জি আচ্ছা, যেটা আমি আপনাকে বলি কনফার্মেটরি, যেটা আমি আপনাকে বলছিলাম যে এটাকে আপনি অ্যাসেস করে আপনি কনক্লুশনে আসতে পারেন যে এই নাম্বারটা কারেক্ট না ইনকারেক্ট। আর ভেরিফায়াবিলিটিটাকে আসলে বলা হচ্ছে, এটা ইটস আ লেসার টার্ম অফ কনফার্মেটরি ভ্যালু। ভেরিফায়াবিলিটি মানে হচ্ছে নাম্বার গুলাকে আপনি চাইলেই চেক করতে পারেন।
চেক করার অ্যাবিলিটি আপনার আছে বা চেক করে আপনি একটা জায়গায় ইয়ে করতে পারেন। সো দুই রকম চেক, একটা হচ্ছে ডাইরেক্ট চেক যেটা সোর্সে চলে যেতে পারেন, আর ইনডাইরেক্ট চেক হচ্ছে আপনি সোর্সে যাচ্ছেন না, আপনি হয়তো কাগজ দেখে আপনি বুঝতে পারছেন, ডকুমেন্টেশন দেখে আপনি বুঝতে পারছেন জিনিসটা। ওকে, এইটা ইটস আ উইকার মানে টার্ম অফ কনফার্মেটরি ভ্যালু আর কি, আপনার রেলেভেন্সের এই জিনিসটা। বাট যেটা আমি আপনাকে বলছি যে এইগুলা থাকলে হচ্ছে আপনার ইটস ফান্ডামেন্টাল, আর এটা হলে ইমপ্রুভ করবে ডেটা, এটা হচ্ছে ফরজ আর কি, সোজা কথা আর কি আপনার। ঠিক আছে, স্যার থ্যাংক ইউ স্যার। ওয়েলকাম। সো মুভিং অন, আমরা একদম কি বলবো আর কি চ্যাপ্টারটার মাঝি পথে চলে আসছি, বা একটা এরিয়া আছে যেটাকে আমি মনে করি যে ইটস ইম্পর্টেন্ট টু নো। একটা হচ্ছে আমরা কিন্তু দুইটা এক্সপেন্ডিচার নিয়ে আমরা অনেক স্টাডি করি, ক্যাপিটাল এক্সপেন্ডিচার এন্ড রেভিনিউ এক্সপেন্ডিচার। ঠিক আছে, সো ক্যাপিটাল এক্সপেন্ডিচার যদি আমরা কখনো বলে থাকি এটার মানেটা অ্যাকচুয়ালি কি, এটা এমসিকিউতে আসছে বলে এটাকে আমি শেষের থেকে টান দিয়ে এটা আমি মাঝখানে নিয়ে আসছি জিনিসটা। ওকে, সো ক্যাপিটাল এক্সপেন্ডিচার হচ্ছে যেই খরচার যে বেনিফিটটা আপনি এক বছরে শেষ করছেন না, দ্যাট ইজ স্প্রেড আউট ওভার সেভারাল ইয়ার্স। ঠিক আছে, একটা এক্সামে একটা সেটে এটার একটা ডেফিনিশন আসছিল যেটা অনেকে মিস্টেক করেছেন আপনারা। ওকে, সো এই জন্য আই এম ভেরি কশাস অ্যাবাউট দিস, এই ডেফিনিশন গুলো বুঝতে হবে আপনাদের, যে এই ক্যাপিটাল এক্সপেন্ডিচার মানে অনেকে মনে করে ইটস অ্যান এক্সপেন্ডিচার অন ফিক্সড অ্যাসেট। ঠিক আছে, বাট এটা করলে আপনার ডেফিনিশনটা ঠিক হবে না। সোজা কথা হচ্ছে আজকে যে খরচাটা করেছেন সেটার বেনিফিট আপনি কয়েক বছর ধরে যখন আপনি পাবেন, দ্যাটস হোয়াট উই কল ক্যাপিটাল এক্সপেন্ডিচার। আর যে এক্সপেন্ডিচারের বেনিফিটটা আপনি ইমিডিয়েটলি কারেন্ট ইয়ারে আপনি কনজিউম করে ফেলতেছেন, ঠিক আছে, সেটাকে আমরা বলবো রেভিনিউ এক্সপেন্ডিচার। সো ক্যাপিটাল এক্সপেন্ডিচারটা কি হয় আপনার, ল্যান্ড, বিল্ডিং। আজকে ল্যান্ড যদি আপনি একটা পারচেজ করেন সেটার বেনিফিট কিন্তু আজকেই শেষ হয়ে যাচ্ছে না, সেটা কিন্তু 10, 15, 20 বছর 30 বছর ধরে পাবেন। মেশিনারি তার লাইফ পর্যন্ত পাবেন, ইকুইপমেন্ট লাইফ পর্যন্ত পাবেন। অ্যাডভান্স এন্ড প্রিপেমেন্ট, এটা হচ্ছে লং টার্ম কিছু অ্যাডভান্স আমরা পেমেন্ট করে থাকি না কোনো অ্যাসেট ধরার জন্য বা কোনো ল্যান্ড ডেভেলপমেন্টের জন্য। ঠিক আছে, এইগুলো হচ্ছে সেই ধরনের কিছু এক্সপেন্ডিচার যেটার বেনিফিট আপনি এই বছরে না অনেক বছর ধরে পাবেন। জাস্ট কন্ট্রা ইজ রেভিনিউ এক্সপেন্ডিচার, যে ইটস অ্যান এক্সপেন্ডিচার উইচ প্রোভাইডস বেনিফিটস ইন দি কারেন্ট অ্যাকাউন্টিং ইয়ার অনলি। ঠিক আছে, ইট ক্যানট বি ফরওয়ার্ডেড টু নেক্সট ইয়ার্স অর ইয়ার্স। মানে সোজা কথা, আজকে খরচা হয়েছে মানে এটা এই অ্যাকাউন্টিং ইয়ারের জন্য এটার এক্সপেন্সটা। যেমন আপনার স্যালারি এক্সপেন্সেস, এটা মান্থলি এক্সপেন্ডিচার বা ইয়ারলি এক্সপেন্ডিচার। রেন্ট ইমিডিয়েট, ইলেকট্রিসিটি ইমিডিয়েট। ডেপ্রিসিয়েশনের ব্যাপারটা আমি একটু হাইলাইট করছি কারণ এখানে এটা আমাদের এক্সামে আসছে, এন্ড মেজরিটি স্টুডেন্টরা ডেপ্রিসিয়েশনকে ক্যাপিটাল এক্সপেন্ডিচার হিসেবে শো করছে। ইট ইজ নট। আপনি যখন ফিক্সড অ্যাসেট পারচেজ করেন দ্যাট ইজ ইয়োর ক্যাপিটাল এক্সপেন্ডিচার, কিন্তু ওটার উপর যে বছরে বছরে যে ডেপ্রিসিয়েশন আপনি চার্জ করতেছেন দ্যাট ইজ ইয়োর রেভিনিউ এক্সপেন্ডিচার। এটা কি ক্লিয়ার? কারো কোনো ডাউট আছে থাকলে আমাকে বলেন যে রেভিনিউ ইজ নট আ ক্যাপিটাল এক্সপেন্ডিচার, এক্সামে যাতে ভুল না হয়। হ্যাঁ, এটা চ্যালেঞ্জটা কি আসলে বলি, আপনারা সারা জীবন জানবেন যে ডেপ্রিসিয়েশন ইজ আ রেভিনিউ এক্সপেন্ডিচার, বাট এক্সামে যখন আপনাকে একটু ওইভাবে এমসিকিউ তে পাজল করে দিবে, ইউ আর ডেড। ঠিক আছে, এই প্রবলেমটাই আমাদের এখানে হয়। আর আরেকটা জিনিস সেটা হচ্ছে জানার জন্য যেটা আমি আপনাদেরকে বলি সেটা হচ্ছে আমার এক্সপেন্সেস এন্ড এক্সপেন্ডিচারের মধ্যে দুটো ডিফারেন্সিয়েশন আছে। এক্সপেন্স মানে কি? এক্সপেন্স হচ্ছে যে আমার একটা সার্টেন কস্ট যেটা কারেন্ট ইয়ারের জন্য যেটা, দ্যাটস হোয়াট উই সে এক্সপেন্স। আর এক্সপেন্ডিচার কিন্তু একটু ইন্টারেস্টিং পার্ট, কিন্তু এক্সপেন্ডিচার হচ্ছে এনি কাইন্ড অফ পেমেন্ট অর এনি কাইন্ড অফ কস্ট যেটা আমি ইনকার করছি। তার মানে কি, আজকে আপনার এক্সপেন্ডিচার যেটা তার ভিতর কিন্তু এক্সপেন্স থাকে, কিন্তু যেটা আমার এক্সপেন্স তার ভিতর কিন্তু আমার এক্সপেন্ডিচার থাকবে না। এক্সপেন্ডিচারে আমার ক্যাপেক্স থাকে এন্ড অপেক্স থাকে, মানে ক্যাপিটাল এক্সপেন্ডিচার এন্ড অপারেশন এক্সপেন্ডিচার থাকে আমার। ঠিক আছে, এন্ড লায়াবিলিটি পেমেন্টও আমার থাকে। ঠিক আছে, আর সেখানে আমার ওনারকে যে টাকা দিয়ে দিতেছি ডিভিডেন্ড, এটাও কিন্তু আমার এক্সপেন্ডিচার। সো এক্সপেন্ডিচার ইজ আ ব্রডার টার্ম, এনি কাইন্ড অফ পেমেন্ট বা ডিসবার্সমেন্ট অফ দ্য বিজনেসের অ্যাসেট বা বিজনেসের ক্যাপিটাল, উই কল দিস এক্সপেন্ডিচার। আর এক্সপেন্স হচ্ছে আমার ইনকাম স্টেটমেন্টে যেটাকে আমি রিপোর্ট করি, প্রফিটের থেকে যেটা আমার এক্সপেন্স হয়, দ্যাট ইজ অ্যান এক্সপেন্স আর কি আপনার। ওকে, রেভিনিউ আর্ন করতে যে খরচাটা আমার হচ্ছে আর কি সেটা। এই ডিস্টিংশনটা জানার জন্য, এটা এক্সামে আসেনি বাট আই ফিল যে এই ডিস্টিংশনটা আপনাদের জেনে থাকাটা ইম্পর্টেন্ট। এটা আমাদের এক্সামে আসে, জাস্ট একটু আগে যেটা বলি। একটু যদি রিপিট করতেন এক্সপেন্সের। ডেফিনেটলি। আচ্ছা, খুব সহজ করে বলি, আজকে আপনি রেন্ট পে করেছেন আপনার বিজনেসের জন্য, দ্যাট উড বি অ্যান এক্সপেন্স এন্ড দ্যাট ক্যান বি অ্যান এক্সপেন্ডিচার অ্যাজ ওয়েল, কারণ আপনি রেন্ট যখন পেমেন্ট করেছেন সেটা এক্সপেন্ডিচারও সেটা আপনার এক্সপেন্সও। ঠিক আছে, এবার আমি বলি, আপনি যখন একটা ফিক্সড অ্যাসেট পারচেজ করেছেন এটা কিন্তু একটা এক্সপেন্ডিচার, বিজনেস আউটলে, বাট সেটা কিন্তু আপনার কোনো এক্সপেন্স ইয়ে না, কিন্তু ইটস অ্যান এক্সপেন্ডিচার। ঠিক আছে, আপনি হয়তো ডিভিডেন্ড ইস্যু করেছেন শেয়ার হোল্ডারদেরকে, দ্যাটস অলসো অ্যান এক্সপেন্ডিচার, বাট দ্যাটস নট অ্যান এক্সপেন্স। ঠিক আছে, সো যেটা আমি বলতে চাচ্ছিলাম যে লায়াবিলিটি আপনি ইনকার করেছিলেন, আজকে লায়াবিলিটি শোধ করে দিলেন,
দ্যাট ইজ ইয়োর এক্সপেন্ডিচার। আর এক্সপেন্স হচ্ছে এমন জিনিস, স্যালারি দিলেন, স্টাফের পেমেন্ট করলেন, ডেলিভারি এক্সপেন্স দিলেন, চার্জেস দিলেন, এগুলো হচ্ছে আপনার এক্সপেন্সেস গুলো। অ্যান্ড এক্সপেন্সেসরা কিন্তু আপনার এক্সপেন্ডিচারেরই একটা পার্ট। ওকে, বাট নট অল এক্সপেন্সেস আর এক্সপেন্ডিচার। তাহলে হ্যাঁ স্যার বলেন। এক্সপেন্স আর রেভিনিউ এক্সপেন্ডিচারের মধ্যে তফাৎটা কি দাঁড়াচ্ছে? এক্সপেন্স অ্যান্ড রেভিনিউ এক্সপেন্স, এক্সপেন্স আর রেভিনিউ এক্সপেন্ডিচার। আচ্ছা ওকে, তাহলে বলি জিনিসটা। এটা আপনার কথাতেই কিন্তু এটার অ্যান্সার আছে। ঠিক আছে, একটা হচ্ছে রেভিনিউ এক্সপেন্ডিচার, রাইট? জি স্যার। আচ্ছা, রেভিনিউ এক্সপেন্ডিচার হচ্ছে আমার এক্সপেন্স, সোজা কথা। ওকে, রেভিনিউ Okay. এক্সপেন্ডিচার মানে যেটা আমার রেভিনিউ আর্ন করতে গিয়ে যে এক্সপেন্সটা আমি করেছি, নাম্বার ওয়ান। আর নাম্বার টু হচ্ছে যে এক্সপেন্সটা আমার এই বছরের মধ্যে কনজিউম হয়ে গেছে, দ্যাট ইজ মাই, এই যে একটু আগে যেটা শো করলাম, রেভিনিউ এক্সপেন্ডিচার। এই রেভিনিউ এক্সপেন্ডিচারই কিন্তু আমার এক্সপেন্স। সিমিলার দুইটা। হ্যাঁ সিমিলার, এটা একটু মানে সেগ্রিগেশন করানোর জন্য, জাস্ট বুঝানোর জন্য যে এক্সপেন্ডিচার ভেতরে কিন্তু আপনার ক্যাপিটাল এক্সপেন্ডিচার আছে, তার ভিতরে আমার লায়াবিলিটি পেমেন্ট আছে, তার ভিতরে আমার ডিভিডেন্ড পেমেন্ট আছে। ওকে, আচ্ছা সো হ্যাঁ, এনি কোশ্চেনস এনিবডি? স্যার ডেপ্রিসিয়েশনটা আরেকবার একটু বলবেন? আচ্ছা রাইট, ডেপ্রিসিয়েশনের ব্যাপারটা আমি মুখেই বলি আপনাদেরকে, যে আজকে যদি আপনি একটা ফিক্সড অ্যাসেট পারচেজ করেন, লেটস সে দিস ইজ 1000 টাকা। সো যখন আপনি তাকে পারচেজ করছেন, হোয়াট কাইন্ড অফ এক্সপেন্ডিচার ইজ দ্যাট? দ্যাট ইজ ইয়োর ক্যাপিটাল এক্সপেন্ডিচার। কারণ কি, ক্যাপিটাল এক্সপেন্ডিচার ডেফিনিশন কি শো করছে? এনি আউটলে, ঠিক আছে, যেটার বেনিফিট আপনি সেভারাল ইয়ার্স ধরে আপনি পাবেন, রাইট? সো দ্যাট ইজ ইয়োর ক্যাপিটাল এক্সপেন্ডিচার, দ্য ফিক্সড অ্যাসেট পারচেজ। ওকে, এখন আমরা জানি আমাদের অ্যাকাউন্টিং টার্মে কি বলে, যে আজকে যদি ফিক্সড অ্যাসেট আমি পারচেজ করি, তাকে ইমিডিয়েটলি আমি কখনো এক্সপেন্স করি না, তাকে কি করি, তার বেনিফিটটাকে আমি স্প্রেড আউট করি ওভার ইয়ার্স। লেটস জাস্ট সে ওই পার্টিকুলার অ্যাসেটের ভ্যালু যদি আমার যদি ভ্যালু 1000 হয়, আর তার লাইফ যদি হয় আমার 10 ইয়ার্স, তাহলে প্রতি বছর আমি কি করব, প্রতি বছর ওই তার লাইফের যে প্রপোর্শনেট অ্যামাউন্টটা, মানে 100 টাকা করে করে আমি চার্জ করব ইন মাই ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট, অ্যান্ড দ্যাট এক্স্যাক্টলি ইজ ডেপ্রিসিয়েশন। সো ডেপ্রিসিয়েশনের অ্যামাউন্ট হচ্ছে আমার ফিক্সড অ্যাসেটের যেই চার্জটা, ওই চার্জটাকে আমি মান্থ বাই ইয়ার ধরে ধরে আমি চার্জ করতেছি। ঠিক আছে, আমরা একটা জিনিস জানি, রেভিনিউ এক্সপেন্ডিচারটা মানে কি, এনি আউটলে, ঠিক আছে, বা এনি কস্ট, ঠিক আছে, বা এনি চার্জ যেটা কারেন্ট ইয়ারে আমার এক্সপেন্স হয়ে যাচ্ছে, দ্যাট ইজ মাই রেভিনিউ এক্সপেন্ডিচার। সো যেটার কথা আমি বলছি, যে আমার ডেপ্রিসিয়েশন ইজ আ চার্জ অন মাই ফিক্সড অ্যাসেট ফর দ্যাট পার্টিকুলার ইয়ার। সো যদি পার্টিকুলার ইয়ারে যদি আমার কোনো কিছু চার্জ হয়ে থাকে অন ফিক্সড অ্যাসেট, দ্যাট উড ইনডেফিনেটলি বি মাই রেভিনিউ এক্সপেন্ডিচার। ফারহানা, আর ইউ ক্লিয়ার? কনফিউশন Yes, থাকলে sir. বলেন। জি স্যার ক্লিয়ার, থ্যাংক ইউ। জি, অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন, স্যার অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশনটাকে আমরা কন্ট্রাস্ট হিসেবে ট্রিট করব? অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন, আসলে কন্ট্রা বলাটা ইজ আ ভেরি স্ট্রং ওয়ার্ড। হ্যাঁ, এটার নেচার জাস্ট লাইক আপনার প্রভিশন ফর ডাউটফুল ডেটস, ঠিক আছে, আপনার জাস্ট লাইক আপনার অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন, এগুলো কন্ট্রা হিসেবে আমরা ইউজ করি, বাট এটাকে আমরা নিয়ে আসলে আসলে আনি আমার অ্যাকাউন্টিং ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট একটা ব্যালেন্সটাকে বোঝার জন্য, যে কতটুকু তার লাইফ আসলে মানে চলে গিয়েছে। ঠিক আছে, এটার একটা ইম্পর্টেন্স আছে, আমি আপনাকে বলি। আজকে যদি আমার একটা ফ্রেশ অ্যাসেট নিয়ে আমি বিজনেস স্টার্ট করি, আর আপনার যদি অ্যাসেটের বয়স যদি 5 বছর হয়ে যায়, দুটা কোম্পানিকে আপনি পাশাপাশি যদি কম্পেয়ার করতে হয়, ইউ নিড টু নো স্পেসিফিক্যালি যে আপনার অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন কতটুকু গেছে, আর আমার জন্য অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন কতটুকু। তাহলে অ্যাজ অ্যান ইনভেস্টর, থার্ড পার্সন উড আন্ডারস্ট্যান্ড যে আজকে যদি একটা ইউজড ফিক্সড অ্যাসেটের যদি বিজনেস আমি যাই, তাহলে কিন্তু তার একটা অ্যাসেট রিপ্লেসমেন্টে তার একটা বড় চাঙ্ক টাকা পয়সা চলে যাবে। ঠিক আছে, সো ওই জন্যই আমরা আসলে এই অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশনকে রাখি। হ্যাঁ, এটার নেচার ইজ দ্যাট অফ আ কন্ট্রা অ্যাসেট, বাট এটার অ্যাকচুয়াল সিগনিফিকেন্স হচ্ছে একটা বিজনেসের আমার ফিক্সড অ্যাসেটের লাইফ গুলা বোঝার জন্য, ওকে, এন্ড রিপ্লেসেবল টাইমটা বোঝার জন্য। জি, আপনাদের কোশ্চেন ছিল আরো কয়েকজনের। অ্যাডভান্স স্যালারি পেমেন্ট এটা কি আমরা এক্সপেন্ডিচার বলতে পারবো? না 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 না, ডেফিনেটলি নট, আমি এটা বুঝাতে চাইনি। এই অ্যাডভান্স এন্ড প্রিপেমেন্ট হচ্ছে আপনি লং টার্ম অ্যাডভান্স বুকিং দেন না, যেমন আমরা আমাদের ব্যাংক যেরকম এটিএম এর জন্য বা ব্রাঞ্চের জন্য একটা বুকিং দিয়ে আসে আর কি আপনার, ইটস আ লং টার্ম বুকিং। ঠিক আছে, দোজ কাইন্ড অফ বুকিং আর কি আপনার। ওকে, কোনটা অ্যাসেটটা সম্পর্কে যদি একটু বলতেন তাহলে। এই কন্ট্রাসেটটা কে জিজ্ঞেস করলো জানি স্যার, দিয়ে বেশ পুরা। তোমার। হ্যাঁ আচ্ছা, না আপনি না, এটা কে কন্ট্রাসেট বলে একটা কনফিউশন ক্রিয়েট করছে। কন্ট্রাসেটের ব্যাপারে আমি একটা ছোট্ট কথা বলি। কন্ট্রাসেট হচ্ছে যে আপনার অ্যাসেটের ভ্যালু যে এক্সাক্ট অ্যামাউন্টে যে ডিডাক্ট করে, ঠিক আছে, বা যেই লাইন আইটেম আপনার তাকে অ্যামাউন্টকে ডিডাক্ট করে, দ্যাটস হোয়াট উই কল কন্ট্রা। কন্ট্রা মানে রিভার্সাল। যেমন আমি আপনাকে বলি, আপনি 1000 টাকা যদি আপনার ডেট থাকে, রিসিভেবল থাকে, যদি আপনি জানেন যে এখান থেকে হয়তো আপনি
200 টাকা নাও পেতে পারেন। সো ওটাকে আমরা বলি প্রভিশন ফর ডাউটফুল ডেট। ঠিক আছে, সো ওই 1000 থেকে যখন 200কে আমি বাদ দেই, তাইলে আমি পাচ্ছি মাই নেট ডেটার্স বা নেট রিসিভেবল। ঠিক আছে, সো যেই ব্যালেন্সটা আপনার অ্যাসেটের ব্যালেন্সের সাথে ডাইরেক্টলি আপনি রিভার্স করতে পারবেন বা ডাইরেক্টলি অ্যাডজাস্ট করতে পারবেন, সেটাকে আমরা বলি কন্ট্রা অ্যাসেট। মেজবা, ক্লিয়ার? জি স্যার, ক্লিয়ার। আচ্ছা, হ্যাঁ সূর্য, সরি, আপনি কোশ্চেন ছিল, আপনি অনেকক্ষণ মানে বলতে চাচ্ছেন, প্লিজ আস্ক মি। স্যার, হোয়াট অ্যাবাউট অ্যাডভার্টাইজমেন্ট এক্সপেন্স? আচ্ছা, যেহেতু এটার একটা লং টার্ম এফেক্ট আছে স্যার। গুড কোশ্চেন। আমি একটা কথা বলি আপনাকে, এইটা একটা খুবই গ্রে এরিয়া, খুবই গ্রে এরিয়া। কারণ আজকে যদি আপনার অ্যাডভার্টাইজিং এক্সপেন্স যদি আপনার ডে টু ডে রানিং এর জন্য হয়ে থাকে, ঠিক আছে, তাহলে তাকে আপনি রেভিনিউ এক্সপেন্ডিচার করবেন। কিন্তু যদি বড় কোনো ক্যাম্পেইন লঞ্চ করেন আপনি, এন্ড এটা যদি একটা ওয়ান অফ আপনার একটা অ্যাডভার্টাইজিং একটা ক্যাম্পেইন হয়, ঠিক আছে, তাহলে সেটাকে আপনি ক্যাপিটাল এক্সপেন্ডিচার করবেন এন্ড ক্যাম্পেইনের লাইফ পর্যন্ত আপনি এটাকে ইউজ করবেন। বাট একটা কথা বলি যে কারেন্ট ইন্ডাস্ট্রি প্র্যাকটিস, আপনাকে যদি আমি ইউএসএ স্ট্যান্ডার্ডের কথা বলি, ইউএস গ্যাপ যদি বলে থাকি, তারা অ্যাডভার্টাইজমেন্টকে আর কোনো সাবজেক্টিভিটি দেয় না। ইউ অ্যাডভার্টাইজ, ইউ এক্সপেন্ড। ঠিক আছে, বাট আমাদের আইএস যেটা আছে, আইএস বা আইএফআরএস, দিস ইজ প্রিন্সিপাল বেসড। সো সেইখানে আমাদের কিছু অ্যাডভান্টেজ আছে, সেখানে আমরা যদি দেখাতে পারি ক্যাম্পেইনের বেনিফিট 2 বছর 3 বছর ধরে আছে, তাহলে তাকে আমরা ওভাবে স্প্রেড আউট করে নিয়ে যেতে পারি। ক্লিয়ার? ওকে স্যার, আই গট ইট। আচ্ছা, জি, কোশ্চেন ছিল। স্যার, আমাদের তো ডেপ্রিসিয়েশন অনেক মেথড থাকে, যেমন স্ট্রেট লাইন, রিডিউসিং, ডাবল ডিক্লাইনিং। এখন হচ্ছে যে একটা প্রতিষ্ঠান এখন কোন অ্যাসেটটার উপর হচ্ছে যে কোন ডেপ্রিসিয়েশন হচ্ছে যে সে অ্যাপ্লাই করবে, অ্যাপ্লিকেবল হবে, এটার কি কোনো ফিক্সড আছে, কনসেপ্ট আছে, নাকি ওরা নিজস্ব হচ্ছে রুলস অনুযায়ী করে বা নিজস্ব ইন্টারনাল পলিসি অনুযায়ী করে? আচ্ছা, ভেরি গুড কোশ্চেন। ঠিক আছে, অ্যান্ড অ্যাকচুয়ালি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, যে জিনিসটা আসলে আমাদের অনেক কোম্পানির টপ ম্যানেজমেন্টই জানে না। অ্যান্ড হোয়াট দে ইউজুয়ালি ডু, যেটা আমি নিজের চোখে দেখা, একটা কোম্পানি একটা অ্যাসেট পারচেস করে এনে ওরা চিন্তা করে যে এই অ্যাসেটটার বয়স কতদিন থাকবে, সেটাকে ধরে ওরা ডিভাইড করে দিয়ে ওটাকে ডেপ্রিসিয়েট করতে থাকে। পরে যখন দেখা যায় যে আপনার 10 বছরের অ্যাসেট যেটাকে তারা সেট করছে 5 বছরে শেষ হয়ে গেছে, তখন তারা বিপদে পড়ে যায়। আবার যখন দেখা যায় যে 10 বছরের অ্যাসেটকে 5 বছর দিয়ে লাইফ সেট করে যখন সে কাজ করছে, কে দেখা যায় ফুললি ডেপ্রিসিয়েটেড, এখন ভ্যালু পড়ে আছে। সো ইটস আ ভেরি ট্রিকি কোশ্চেন, অ্যান্ড এটা আমি বলবো যে ইন্ডাস্ট্রি বাই ইন্ডাস্ট্রি, মেশিনারি বাই মেশিনারি, অ্যান্ড এটা আপনার বলবো যে ইভেন টাইম পিরিয়ড টু টাইম পিরিয়ড এটা আপনার ভ্যারি করবে। ঠিক আছে, দিস ইজ ভেরি ভেরি সাবজেক্টিভ। সো এই জন্য যেটা হয় আপনার, আজকে যদি আপনি একটা মেশিনারি পারচেস করেন, এন্ড সবাই জানে মেশিনারিটা অনেক ডিউরেবল, এটা অনেক দিন যাবত চলবে, তখন আপনি তাকে লং লাইফে ডেপ্রিসিয়েট করতে পারেন। কিন্তু যদি আপনি এমন একটা অ্যাসেট পারচেস করেন যেটা টাইম টু টাইম এটা নতুন আপডেট চলে আসে, তখন কিন্তু সেই অ্যাসেটকে আপনি লম্বা যদি লাইফ নিয়ে আসেন, যদিও ওটার লাইফ যদি লং টার্মও হয়ে থাকে, ইউ ক্যানট ইউজ আ লং লাইফ। দুটার কথা আপনাদের মনে রাখতে হবে, একটা হচ্ছে ইকোনমিক লাইফ অফ ফিক্সড অ্যাসেট, আর একটা হচ্ছে অ্যাকচুয়াল লাইফ অফ ফিক্সড অ্যাসেট। কিন্তু আমরা কিন্তু ইকোনমিক লাইফ অফ ফিক্সড অ্যাসেট দিয়ে আমরা তাকে ডেপ্রিসিয়েশনটা ক্যালকুলেট করি। ওকে, এই জিনিসগুলো কিন্তু আপনারা আস্তে আস্তে ইউজ টু হবেন এই ওয়ার্ডগুলোর সাথে সাথে, এটা আপনারা পাবেন জিনিসটা আর কি। ওকে, এনিবডি? স্যার, একটা কোশ্চেন ছিল। ইয়েস, আজমির, টেল মি। আজমির, শুনতে পাচ্ছি না। স্যার, রিপেয়ার এন্ড মেইনটেইনিং কস্ট যদি স্যার অনেক হাই হয় বা এটার অ্যামাউন্ট যদি অনেক বেশি হয়, তখন আমরা কোথায় দেখাবো? আর এটার কি স্যার নির্দিষ্ট কোনো অ্যামাউন্ট আছে যে স্যার কি ক্যাপিটাল এক্সপেন্ডিচারে দেখাবো না রেভিনিউ এক্সপেন্ডিচারে? না না না, একটু বলি, এই যে আজমির, এভাবেই কিন্তু জি আমাদের স্যার। অ্যাকাউন্টেন্টরা ফ্রড করে। যে কথাটা আপনি বলছেন, দিস ইজ হাউ দে মেক যে জি স্যার। বায়াসড, বা আমি যদি আপনাকে বলে থাকি যে কোয়ালিটেটিভ ক্যারেক্টারিস্টিকের আপনার ল্যাকিংস থাকবে। জিনিসটা হচ্ছে, আপনি যদি আজকে রিপেয়ার এন্ড এক্সচেঞ্জ মানে রিপেয়ার এন্ড মেইনটেনেন্স করে থাকেন, আর আপনার রিপেয়ার এন্ড মেইনটেনেন্স তো যদি ধরেন এটার বেনিফিটটা কনজিউম করছেন আপনি কারেন্ট ইয়ারের জন্য, তাহলে সেটাকে কেন আপনি স্প্রেড আউট করে দিবেন, যত বড়ই অ্যামাউন্ট হোক না কেন? ঠিক আছে, বাট আরেকটা কথা আমি আপনাকে বলি, যদি এমন কোনো এক্সপেন্ডিচার করেন যেটার কারণে যদি ফিক্সড অ্যাসেটের লাইফ যদি আপনার ইনক্রিজ হয়ে যায়, ক্যাপাসিটি যদি ইনক্রিজ করে, তাইলে সেটাকে আপনি ক্যাপেক্স করতে পারবেন। ক্লিয়ার কি না? ইট ডাজ নট নিড টু বি দি অ্যামাউন্ট, এটাকে নেচারটা আপনাকে জাস্টিফাই করতে হবে। যদি দেখা যাচ্ছে এটার খরচাটা এই বছরের জন্য আমার ইম্প্যাক্ট করছে, তাহলে এই বছরের জন্য আপনার যাবে। আর যদি দেখেন যেটাকে সার্টেন টাইম ধরে আপনার যদি মনে করেন যে ক্যাপাসিটি বেড়ে যায় বা লাইফ যদি আপনার ইমপ্রুভ করে, তাহলে ডেফিনেটলি তাকে আপনি ক্যাপেক্স করতে পারবেন। ক্লিয়ার কি না আজমির? জি স্যার, ক্লিয়ার। ওকে,
সো মুভিং অন, আমরা একটু আগে যেটা দেখলাম যে এক্সপেন্ডিচার, ক্যাপিটাল এন্ড রেভিনিউ দেখলাম, আর এবার দেখবো যে আমাদের ইনকামের আমাদের ক্যাপিটাল এন্ড রেভিনিউ থাকে। ফার্স্ট অফ অল যেটা আমাদের জানতে হবে, ক্যাপিটাল রেভিনিউটা কি? আপনার বিজনেসে যদি কখনো কোনো ফিক্সড অ্যাসেট যদি আপনি ডিসপোজ করেন, যেই টাকাটা পাবেন, ঠিক আছে, দ্যাটস হোয়াট উই কল ক্যাপিটাল ইনকাম। ওকে, আর রেভিনিউ ইনকামটা আমার কোনটা? রেভিনিউ ইনকাম হচ্ছে আপনার বিজনেসের ডে টু ডে রানিং যেই টাকাটা আপনি পেয়ে থাকেন। সোজা কথা, আপনি যদি ফার্নিচার ব্যবসায়ী হয়ে থাকেন, ফার্নিচার বেচে যেটা আপনি পাবেন, ঠিক আছে, আপনি যদি ল্যান্ডের ব্যবসায়ী হয়ে থাকেন তাহলে ল্যান্ড সেল করে যেটা পাবেন, আর যদি ধরেন আমাদের প্রাণের মতো যদি জুস সেল করে থাকেন তাহলে জুস সেল করে যেটা আপনি পাবেন। মানে যেটা আপনার কোর বিজনেস অ্যাক্টিভিটি সেটা সেল করে, মানে আপনি ইনভেন্টরি সেল করে যেই রেভিনিউ আর্ন করছেন সেটা হবে আপনার রেভিনিউ ইনকাম। ঠিক আছে, আর যেটা কিনা আপনার নন কোর বিজনেস, যেটা আপনার বিজনেসের পার্ট না, যেটা কিনা ইনফ্রিকুয়েন্ট ইন নেচার, ঠিক আছে, সেই অ্যামাউন্টটা যখন সেল করে কিছু পাবেন, দ্যাট ইজ ইয়োর ক্যাপিটাল ইনকাম। দুটাই আপনার ইনকাম, বাট যেটা আপনার ডে টু ডে বিজনেসের সাথে রিলেটেড, দ্যাট ইজ ইয়োর রেভিনিউ। যেটা হচ্ছে বিজনেস রিলেটেড না, দ্যাট ইজ ইয়োর ক্যাপিটাল ইনকাম। ঠিক আছে, আচ্ছা, এর আগে আমি একটা আপনাদেরকে বইয়ের একটা সাম আমি আপনাদের করাতে চাচ্ছি। ইয়েস এনজামুল, টেল মি। এনজামুল, আমি শুনছি, বলুন, কোশ্চেন করুন। আচ্ছা, আমার মনে হয় আপনার কোনো হ্যান্ড রেজ করছেন, বাট কোনো প্রবলেম হচ্ছে মনে হয় আপনার এন্ডে। টেল মি। স্যার আমাদের নেক্সট ক্লাসটা আবার শুরু হয়ে যাবে, তো আমরা একটু ও তাড়াতাড়ি করি। আচ্ছা আচ্ছা আচ্ছা, মাই অ্যাপোলজিস। তাহলে আমি একটু জিনিস আপনাদেরকে বলি। চ্যাপ্টার 1 এর অ্যাকাউন্টিং কনসেপ্টস বা কোর এরিয়াগুলো আমি টাচ করেছি। নেক্সট ক্লাসে যেটা আমি বলি, চ্যাপ্টার 2টা আর চ্যাপ্টার 1 এর সেকেন্ড হাফটা আমি শেষ করে ফেলবো। এখানে যেটা থাকবে ম্যাটেরিয়ালিটি কনসেপ্ট নিয়ে আমি আলাপ করব, কারণ এটা আমাদের এক্সামে বেশি আসছে। ঠিক আছে, আমাদের ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টের ডেফিনিশন এন্ড যেই আইটেমগুলো আপনাদের সাথে ফ্যামিলিয়ার হতে হবে ফর ইয়োর ফিউচার সাম, যে আমার সোল ট্রেডার্স এন্ড পার্টনারশিপ, দ্যাট ইউ নিড টু নো। ঠিক আছে, ডেফিনিশনস। আর লাস্টে যেটা আমি বলবো, আমাদের গোয়িং কনসার্ন। ঠিক আছে, যে গোয়িং কনসার্ন গুলো আমাদের জানতে হবে এই জিনিসটা, সেভাবে জিনিসটা আসবে, এন্ড লিমিটেশন গুলো অ্যাকাউন্টিং স্টেটমেন্টের। ওকে, সো উইথ দিস আই উইশ টু ক্লোজ। আপনাদের যদি কারো কোনো কোশ্চেন থাকে, উই ডোন্ট হ্যাভ মাচ টাইম। কয়টা বাজে এখন? মাই গুডনেস, স্যার, আমার 35। লাস্ট একটা কোশ্চেন ছিল। হ্যাঁ আজমির জি, আপনি বলুন, কুইক। স্যার, জি স্যার, আমরা ডেপ্রিসিয়েশন থেকে স্যার ইয়াকে দেখাবো এই রেভিনিউ এক্সপেন্ডিচার। আমরা যখন স্যার অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন, তখন এটা কোন হেডে দেখাবো স্যার? অ্যাকুমুলেটেড, না না না, ওয়েট। অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন ইজ আ ব্যালেন্স শিট আইটেম। এটা কখনো আপনার কোনো এক্সপেন্ডিচার না, ইটস আ ব্যালেন্স শিট আইটেম। ঠিক আছে, লায়াবিলিটিতে আসবে স্যার এটা? লায়াবিলিটি মানে আমি আপনাকে বলি, দিস ইজ আ রিজার্ভ। যদি আমি আপনাকে এক্সাক্ট ওয়ার্ডটা বলি, ক্রুড ওয়ার্ডটা না বলি, ঠিক আছে, এটা নেচারটা হচ্ছে অনেকটা লায়াবিলিটির মতো। ওয়েন ইটস বিল্ড আপ, আপনার এক্সপেন্স, ডেপ্রিসিয়েশন এক্সপেন্স হবে ডেবিট, আর অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন হবে আপনার ক্রেডিট। ইটস আ কন্ট্রাস্ট, যেটা একটু আগে বলছে জিনিসটা আর কি। বাট আমি বলি অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন সে নিজে কিন্তু কোনো রেভিনিউ এক্সপেন্ডিচার না, ইটস আ বিল্ড আপ। ঠিক আছে, বা যদি সোজা কথা বলি, ইটস আ চার্জ অন ইউর অ্যাসেট। হয়তো অ্যাসেটের অ্যামাউন্টটা কমে যেত, আমি অ্যাসেটকে ক্রেডিট করতাম, কিন্তু যেহেতু আমি কস্ট কনসেপ্টে আমি অ্যাকাউন্টিং ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট প্রিপেয়ার করি, উই ডু নট ডু দ্যাট। ক্লিয়ার কি আজমির? জি স্যার। আচ্ছা, Yes, তো sir, ঠিক আছে, clear. আই উইশ টু ক্লোজ এন্ড থ্যাংক ইউ এভরিওয়ান, যে ফার্স্ট ক্লাস আপনাদের সাথে চেষ্টা করেছি যে অ্যাটলিস্ট সিলেবাসের ফোকাসটাকে শেয়ার করার জন্য।